আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি ডক্টর তাহমিনা কণিকা। আজকে আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়েই থাকবো। এক্সিস মেডিকেল স্কুল আয়োজিত এ রোড ম্যাপ টু ইউএসএ সার্জন ফর বাংলাদেশি ডক্টর অনুষ্ঠানে আমাদের সাথে আজকে স্পেশাল গেস্ট হিসেবে থাকবেন ডক্টর মাসুদ রহমান স্যার, যিনি বর্তমানে কানুম মেডিকেল সেন্টার এ একজন জেনারেল সার্জারি রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন। আসসালামু আলাইকুম স্যার, ওয়েলকাম টু আওয়ার টুডে সেশন। ওয়ালাইকুম আসসালাম তাহমিনা, তুমি স্যার না বলে কাইন্ডলি ভাইয়া বলো, তাহলে আমি কমফোর্ট। ইটস ওকে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। বিং আ বাংলাদেশি ডক্টর, আপনার এই সাকসেস দেখে আমরা সবাই প্রাউড ফিল করছি। কজ আমরা বাংলাদেশ থেকে যখন অন্য একটা কান্ট্রিতে কোনো একটা ক্যারিয়ার পার্সু করতে যাই, সেখানে আমাদের অনেক বেশি অবস্ট্যাকল ফেস করতে হয়। কজ আমাদের জেনারেশন বা তার ১-২ টা জেনারেশন আর যারা আছেন, উনারাই আসলে এই পথগুলো আমাদের জন্য এখন সহজ করছেন। সো তার মধ্যে আপনি একজন। আমরা আশা করছি আপনার থেকে আজকে পুরো অনুষ্ঠান জুড়ে এমন অনেক টিপস পাবো যেগুলো হচ্ছে আমাদের পুরো জার্নিটাকে আরো বেশি সহজ করে তুলবে। আপনি যদি আমাদের সাথে শেয়ার করতেন আপনার জার্নিটা সংক্ষেপে। First of all, assalamu alaikum everyone, and Axis, thank you so much for arranging this. It's a very humbling experience. Um, এটা একটা গ্রেট অনার এই অপরচুনিটিটা দেওয়া আমাকে। আর যেটা বলবো, সাকসেস, আসলে এটা কি, মানে আমি খুব সাকসেসফুল কিছু কিনা, না, আই ডোন্ট থিঙ্ক সো। আমি জাস্ট এ ফার্স্ট ইয়ার রেসিডেন্ট, অর্থাৎ সার্জারি ক্যারিয়ার এটা একটা বিশাল জিনিস। এই বিশাল জিনিসে আমি একটা অপরচুনিটি পাইছি, একটা দরজা ওপেন হয়েছে, আর কিছু না। সেই 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 দরজাটা কিভাবে ওপেন করবো বা সেই দরজা পর্যন্ত কিভাবে পৌঁছাইলাম, সেটা নিয়ে কিছু জিনিস হয়তো আপনাদের সাথে আজকে শেয়ার করবো ইনশাআল্লাহ। ওকে। যেহেতু আমাকে বলা হয়েছে যে আমার জার্নিটা খুব সংক্ষেপে বলতে, তা খুব সংক্ষেপে যদি বলি, সেটা হলো আমি আম, আমার স্কুল কলেজ থেকে একটু hints দেই। আমার স্কুল কলেজ খুবই মফস্বল একটা এরিয়াতে, শরীয়তপুরে। আর সেখান থেকে আমি আর কি পরে গভর্নমেন্ট মেডিকেলে আমি দুইবার ভর্তি পরীক্ষা দিই, দুইবার একবারও চান্স পাই নাই। পরবর্তীতে আমি রাগিব রাবা মেডিকেল নামক প্রাইভেট যে একটা মেডিকেল আছে সিলেটে, অনেকে চিনবে, অনেকে হয়তো বা চিনবেও না, সেখানে যাই। আর সেখান থেকে আর কি অনেক চিন্তা ভাবনা যে না, আমি তো অ্যাডমিশন টেস্টে ফেল হয়েছি, এরকম জিনিস আমার লাইফে আর রিপিট করতে দেওয়া যাবে না, সামহাও এটাকে প্রিভেন্ট করতে হবে, সামহাও এটাকে কারেক্ট করতে হবে, এবং যে আমার নেক্সট ফেজ, ক্যারিয়ারের যে নেক্সট ফেজ, সেটাতে reflection করতে হবে। এটা একটা ইচ্ছা ছিল প্রথম থেকেই। তারপরে আম, কোন পাথ হইতে যাব, মেডিসিন, আপনাদের মনে সবসময় যে কোশ্চেন গুলো থাকে, এটা আমার মনের মধ্যেও ছিল যে কোনটা, মেডিসিন নাকি সার্জারি, সার্জারি হলে কি, মেডিসিন হলে কি। অনেকদিন পর্যন্ত আমি আসলে ডিসাইড করতে পারি নাই যে আসলে কোন পাথ হতে যাব। ইভেন আমি, আমার কাছে মনে হয় যে আমার এই দোটানাটা ছিল প্রায় 2018 সাল পর্যন্ত। তা যাই হোক, 2010 সালে আমি মেডিকেল স্কুলে জার্নি শুরু করি। তারপরে আমার এমবিবিএস শেষ করতে 6 মাস বেশি সময় লাগে। আম, পরে আমি ইন্টার্নি সহ সবকিছু শেষ হয় 2017 সালের শেষের দিকে। তারপর আমি ইউএসএমএলই দেই। ইউএসএমএলই দেই হলো 2017 সালের জুলাই মাসে, আই গেস, হ্যাঁ জুলাই মাসে। সো ইন্টার্নি শেষ হয় অক্টোবরের, সরি, নভেম্বর, নভেম্বরে 2016, আর 2017 জুলাইতে আমি ফার্স্ট ইউএসএমএল স্টেপ ওয়ান দিই। তখন আমাদের সময় আর কি স্কোরিং সিস্টেম ছিল, তাই স্কোর মোটামুটি ভালোই আসে, আলহামদুলিল্লাহ 242 স্কোর আসে। তো তখনও পর্যন্ত আমি জানি না আমি আসলে কিসে ক্যারিয়ার করবো। তখনও পর্যন্ত আমার কাছে সবকিছুই ভালো লাগে। আমার কাছে ভালো লাগে নিউরো সার্জারি, আমার কাছে ভালো লাগে মেডিসিন, আমার কাছে ভালো লাগে নিউরোলজি, আমার কাছে ভালো লাগে সার্জারি, কার্ডিয়াক সার্জারি, আমার কাছে অনেক কিছু ভালো লাগে। তো তখনও পর্যন্ত ডিসাইড করতে পারিনি, কিন্তু ইভেনচুয়ালি আমি ডিসিশনটা সেট করি ফর নিউরো সার্জারি। সেটা হলো অ্যারাউন্ড 2018, যে না, এতগুলো চয়েসের মধ্যে আই থিঙ্ক নিউরো সার্জারি ইজ সামথিং আই রিয়েলি ওয়ান্ট। তা সেখান থেকে আর কি কিভাবে ইউএসএ তে, তখন আমি স্টেপ ওয়ান দিয়ে ফেলছি, বাট আই হ্যাভ নো ক্লু, নো আইডিয়া যে কিভাবে ইউএসএ তে সার্জারি পার্সু করা যায়। তা তখন আর কি ফেসবুকে বিভিন্ন পোস্ট ঘাটতাম, বিভিন্ন গ্রুপ ঘাটতাম, বিভিন্ন ব্লগের অনেক আইএমজি দের এক্সপিরিয়েন্স পড়তাম, এবং দেখতাম যে
যদিও আমাদের দেশ থেকে আসলে সার্জারিতে ক্যারিয়ার করাটা বা সার্জারি পার্সু করাটা খুব একটা কমন না, কিন্তু এটা ইন জেনারেল আইএমজি ইটস নট আনকমন। তা এরকম অনেক অনেক টিয়া করতাম। আমার কাছে তখন একটা পাথ হয়ে আসছে এরকম যে অ্যাকচুয়ালি কি লাগে দিন শেষে। তো দিন শেষে যেটা লাগে, আমাকে এখানে একটা ইউএস ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স লাগবে সার্জনদের সাথে। কোন একটা সার্জন আমার জন্য লেটার লিখবে, এটা লাগবে। আমার হয়তো বা কিছু রিসার্চ এক্সপিরিয়েন্স লাগবে। এগুলো আর কি আমি ইনিশিয়াল আর কি তথ্য পাই আমার নিজের গবেষণায় বা আর কি ঘাটাঘাটি করে, ফেসবুকে ঘাটাঘাটি করে। হ্যাঁ, আমি বলবো ফেসবুকের ক্ষেত্রে আমাকে অনেক অনেক ইনফরমেশন দিছে। তারপরে আমি অনেক ইন্টারন্যাশনাল অনেক আইএমজিদেরকে রিচ আউট করি। তারপরে আমি বাংলাদেশের একটা ভাইয়াকে খুঁজে পাই, সে হলো মাহবুব জামিল ভাই। মাহবুব জামিল ভাইয়ের সাথে আমার একটা সেশন আছে। উনি দেখি তখন বাংলাদেশিদের মধ্যে একজন যে কিনা সার্জারিতে রেসিডেন্সি করতেছে। ভাই বলল যে তোর রিসার্চ আসা লাগবে 2 বছরের জন্য আনপেড। আমি বলছিলাম ভাই আনপেড লাইক হাউ, ইউনো। পরে ভাই বলছে যে আই ডোন্ট নো, ফিগার আউট, পিপল ডু সামথিং। ওকে, আমি মানে ভাই খালি বলে দেয় কি করতে হবে, দেন ইউ হ্যাভ টু ফিগার আউট। তারপরে 2018 সালে ডিসিশন নিলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাজ করি, রিসার্চের জন্য চলে যাই। কারণ রিসার্চের জন্য যদি আমি যাই তাহলে আমি কোন একটা সার্জনের সাথে কাজ করার সুযোগ পাবো। তো ভাইয়াকে আমি তখনও বলি নাই, আমি তখনও কাউকে বলি নাই যে আমি আসলে নিউরো সার্জারিতে ক্যারিয়ার করতে চাই। কারণ আমার কাছে মনে হয় যে আমাদের স্বপ্নের কিছু অংশ থাকে যে যেটা নিয়ে মানুষ ইউনো, আমার কাছে কেন যেন মনে হয় আমাদের স্বপ্ন, আমাদের প্যাশনের কিছু জিনিস অন্তত গোপন থাকা ভালো। আমরা সবসময় সবার সাথে সবকিছু কমিউনিকেট করি, তো দেন অন্য মানুষ অনেক কমেন্ট করে, অনেক ডিমোটিভেট করে, কি দরকার, তাই না? আমি যা আননেসেসারি হ্যাসেল গুলো তখন আর কি অ্যাভয়েড করছি, কাউকে বলি নাই, নট এ সিঙ্গেল পারসন। আমি ইমেল লিখতাম। আমাকে সেই ইমেল লেখার মধ্যে আমি আর কি কনসেপ্ট দিতাম যে এইটা লেখা যায়, সেটা লেখা যায়, এইভাবে লেখ, ওইভাবে লেখ, আগুন দেওয়ার চেষ্টা করতাম ইমেলের মধ্যে, ফ্লেয়ার দেওয়ার চেষ্টা করতাম। আমার খুব ফিল করতাম যে আমি এটা কিভাবে চাই, আমি আসলে কতটা ডিপলি চাই। ইনসেইনলি আর কি তখন ইমেল দিতাম। আর ইমেলে আমাকে যে হেল্প করতো সে হলো আমার একটা ফ্রেন্ড ছিল, আমার ইংলিশ মিডিয়ামের। আমি বলতাম এই শালা তুই ইংলিশ মিডিয়ামের, তুই আমার ইংলিশে হেল্প কর। তখন আমি ইংলিশে মনে করেন একটা কাশিও দিতে পারি না, ঠিক আছে। তারপরে যেটা হয়েছে, আমি ওর এরকম বলতাম যে আমি এরকম ভাবে লিখতে চাই, ও এটা লিখতো। একেবারে আমি আর বলতাম যে না এটা আমি আমি যে আগুন চাইতেছি তো আগুন নাকি, আগুন খাই ফেলেছিস। তো পরে ও আবার এটাকে রিরাইট, পরে এভাবে করতে করতে আমরা একটা ইমেলের ড্রাফট মেক করলাম। তারপরে ইমেলের ড্রাফট মেক করার পরে এটাকে অনেকবার রিভিশন করলাম এবং অনেক অনেক ইমেল পাঠালাম, অনেক প্রফেসর ইমেল পাঠালাম। Those are professional, those are convincing, and conveying my interest, my extreme interest and enthusiasm. তো এভাবে করতে করতে আমি কয়েকটা রিভিউ শুরু করলাম এবং তখন আমি বুঝে ফেললাম যে সামথিং ইজ হ্যাপেনিং, লেটস কিপ ডুইং দিস। যাই হোক, আমার কাছে কেন যেন মনে হয় দ্যাট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। কারণ কোন একজন সার্জনের সাথে আপনি কাজ করার সুযোগ পাওয়ার সাথে সাথে আপনার, এটা আমার কাছে মনে হয় এটা এটা ছিল আমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। তখন আমি আমি এই জার্নির অংশগুলো পরে আর একটু ডিটেলস বলবো, ঠিক আছে, আমি স্কিপ করে যাচ্ছি। সো রিসার্চ অপরচুনিটি পেয়ে আমি ইউএসএ তে আসলাম। আমি সেই রিসার্চ কন্টিনিউ করলাম। এটা ছিল বেসিক সায়েন্স রিসার্চ, নিউরো সার্জারি অ্যান্ড নিউরো অনকোলজি, অলসো রিজেনারেটিভ নিউরো সার্জারি, বিভিন্ন টপিক নিয়ে। খুবই এক্সাইটিং, খুব কুল স্টাফ। মেও ক্লিনিক, মেও ক্লিনিক হলো জানি না এখানে আমাদের যারা ছোট ভাই বোন যারা আছে সবাই জানে কিনা, সেটা হলো ইউএসএ তে এবং ওয়ার্ল্ডে র্যাঙ্কড 1 হসপিটাল। ক্লিনিক এটা জাস্ট নাম আর কি, ক্লিনিক মানে আসলে এটা ক্লিনিক না, এটা একটা বিশাল অবস্থা। অনেক বড় একটা ইনস্টিটিউট। তা অনেক ভালো লাগে কাজ করতো। আর মানে অনেক রিসোর্স, অনেক মানুষের সাথে, অনেক কোয়ালিফাইড মানুষের সাথে দেখা হয়েছে, মেশা হয়েছে, এটা আমার লাইফে অনেক ইম্প্যাক্ট ফেলছে আই বিলিভ। তো যাই হোক, তারপরে আমি 5 বছর রিসার্চ সেখানে কন্টিনিউ করি এবং ইন দ্য মিন টাইম আমি মানে আমার ফ্যামিলি ওদিক দিয়ে গ্রো হচ্ছে, ঠিক আছে। আই গেট ম্যারিড ইভেন বিফোর ইউএসএ মেবি। ওকে, তারপরে আমার একটা বেবি হয়, 2টা বেবি হয়, 3টা বেবি হয়, এগুলো হইতেছিল আর কি। পরে আমি কি করলাম, আমি নিউরো সার্জারিতে অ্যাপ্লাই করলাম। নিউরো সার্জারিতে অ্যাপ্লাই করলাম, হলো না। মানে এটা এক্সপেক্টেড যে আপনি আইএমজি হয়ে নিউরো সার্জারিতে অ্যাপ্লাই করবেন। এবং ইন দ্য মিন টাইম আমি অনেক বাংলাদেশি খুঁজছি, অনেকভাবে অনেক ইয়ে করছি। আমার জানা মতে মানে বাংলাদেশ থেকে নিউরো সার্জারিতে রেসিডেন্সি করছে এরকম কেউ আমি পাইনি, আসলে কোনোভাবেই পাইনি, কোনো জায়গা থেকে পাইনি। তা এনিওয়েজ,
অনেকে আমাকে এটা মোটিভেট করতো যে হে ইউ উইল বি দ্য ফার্স্ট ওয়ান ফ্রম বাংলাদেশ, বাট অ্যাগেন ওই প্রেশার নেওয়ার বা ওইটা কোনো গোল না, নিজের গোলটা ইম্পর্টেন্ট। আমি নিউরোসার্জারিতে 2বার অ্যাপ্লাই করার পরে হয় না, ঠিক আছে, রেসিডেন্সি হয় না। তো পরে থ্যাঙ্কফুলি আমি একটা জিনিস অপরচুনিটি পাই, সেটাকে বলা হয় প্রি রেসিডেন্সি ফেলোশিপ। সো ইউজুয়ালি ইউএস এর পাথওয়েটা হলো এরকম, রেসিডেন্সি দেন ফেলোশিপ, ঠিক আছে। ফেলোশিপ গুলো হয় স্পেশালিটি ট্রেনিং 1 ইয়ার or 2 ইয়ার। প্রি রেসিডেন্সি ফেলোশিপ এটা নোমেনক্লাচার একটু প্রবলেম আছে, একটু নেমিং ডিফিকাল্ট মানে ইস্যুস আছে। যদিও এটা ফেলোশিপ বাট ইট ক্যান বি ডান বিফোর রেসিডেন্সি, সো এটার জন্য এটা নেমিংটা রাইট না। ফেলোশিপ মানে হলো একটা টেম্পোরারি ট্রেনিং, সেই দিক থেকে হয়তো এটা রাইট, বাট ইট ডাজ নট সাউন্ড রাইট, তো যাই হোক নিউরোসার্জারি তে প্রি রেসিডেন্সি ফেলোশিপ, এটার ট্রেনিংটা হলো একদম এক্স্যাক্টলি রেসিডেন্সির মতন, এক্স্যাক্টলি রেসিডেন্সি স্যালারি রেসিডেন্সির মতন। আপনি পেশেন্ট কেয়ারে পার্টিসিপেট করবেন, পেশেন্ট দেখবেন, বেড সাইড প্রসিডিউর করবেন, ওআর এ যাবেন, ওআর মানে অপারেটিং রুম, ইউএসএ তে ওটি বলে না, বলে ওআর। সার্জারিতে যাবেন, অ্যাসিস্ট করবেন, দেখবেন সবকিছু, এভরিথিং, রাইট। সো সেই অপরচুনিটিটা পাইলাম, এটা ছিল আমার জন্য খুবই মানে এক্সাইটিং একটা অপরচুনিটি, কারণ বাংলাদেশ থেকে ইউএসএ তে এসে নিউরোসার্জারির মতন একটা জায়গায় ক্লিনিক্যালি পার্টিসিপেট করতে পারা, এটা খুবই রিওয়ার্ডিং একটা এক্সপিরিয়েন্স ছিল এবং খুবই হাম্বলিং একটা এক্সপিরিয়েন্স ছিল। অবশ্যই গুড ট্রেনিং টু, কারণ খুবই ডিফিকাল্ট স্পেশালিটি, ডিফিকাল্ট পিপল, ডিফিকাল্ট পেশেন্ট, এভরিথিং। তা যাই হোক, সেখানে আমি ট্রেনিং করা অবস্থায় আমি রেসিডেন্সিতে আবার অ্যাপ্লাই করি। আবার অ্যাপ্লাই করার পর হয় না। অন দ্যাট টাইম আমি মোটামুটি বুঝতে পারছি যে ইন মাই সিভি আই হ্যাভ everything, almost everything I needed to match into neurosurgery, but আমার হচ্ছে না। তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, এখন তাহলে একটু ব্যাকআপ প্ল্যানের জন্য চিন্তা করা যায়। সো ব্যাকআপ প্ল্যান ভাবলাম, কোনোভাবেই মেডিসিন, নিউরোলজি এগুলো কোনো কিছু মাথায় আসে না। আবার আই ফিল সো স্যাড যে নিউরোসার্জারিটা হচ্ছে না। তো তখন যেটা করলাম, তারপরে আবার অ্যাপ্লিকেশনের সময় আমি জেনারেল সার্জারি প্রিলিমিনারি এবং জেনারেল সার্জারিতে অ্যাপ্লাই করলাম আর কি। তো জেনারেল সার্জারি ট্রেনিং প্রোগ্রামে দুইটা জিনিস আছে, একটা হলো জেনারেল সার্জারি প্রিলিমিনারি, যেটা আমি বর্তমানে। প্রিলিমিনারি মানে হলো 1 বছরের ট্রেনিং এবং 1 বছরের, এটা টেম্পোরারি, এটা ফুল ট্রেনিং না, ফুল রেসিডেন্সি না। তো যাই হোক, পরের বার অ্যাপ্লিকেশনে, ফোর্থ টাইম অ্যাপ্লিকেশন আমি সেটা হলো আমি জেনারেল সার্জারি প্রিলিমিনারি আমার বর্তমান যে প্রোগ্রামটা আছে সেখানে পেলাম। তারপরে কি, আমি এখানে প্রিলিমে চলে আসলাম, যেটা আমার একমাত্র ম্যাচিং ছিল। অর্থাৎ এখানে এসে আমি ফার্স্ট টাইম আমি আমার জেনারেল সার্জারি রেসিডেন্সি শুরু করলাম। দেন ইট ওয়াজ সো ডিফিকাল্ট, কারণ জেনারেল সার্জারির ব্যাপারে আমার এতদিনে কোনো আইডিয়া নাই, আমি অলরেডি ডিজোন করে ফেলছি, মাথা থেকে ক্লিয়ার করে ফেলছি আর আমার সকল স্কিল সেট নিউরো সার্জারি নিয়ে। তো যাই হোক, এখানে ট্রেনিং কন্টিনিউ করলাম। মানে আই ট্রাই টু ডু এভরিথিং আই কুড, কারণ মানে আপনাকে প্রিলিমে আপনার পারফরমেন্স কিরকম হবে এটার উপরে বেস করে আপনাকে ক্যাটাগরিক্যাল দিবে নাকি দিবে না, এটার একটা কোশ্চেন একটা ব্যাপার আছে আর কি, ঠিক আছে। তারপরে যাই হোক, আমি সেম প্রোগ্রামে আবার ইন্টারভিউ দেই ফর ক্যাটাগরিক্যাল পজিশন। ক্যাটাগরিক্যাল রেসিডেন্সি মানে হলো দিস ইজ 5 ইয়ার প্রোগ্রাম, 5 ইয়ার অ্যান্ড কমপ্লিট রেসিডেন্সি প্রোগ্রাম। এখানে আপনি ঢুকলে বের হবেনই, মাস্ট, অলমোস্ট সবাই এখান থেকে বের হয় এবং সার্জন হয়ে বের হয়। সো পরে আমি কি করলাম, আমি ক্যাটাগরিক্যালি অ্যাপ্লাই করলাম, ইন্টারভিউ দিলাম এবং আলহামদুলিল্লাহ আই ম্যাচ মানে হলো আমাকে ক্যাটাগরিক্যাল পজিশন আমি পাইছি সেম প্রোগ্রামে, কর্ণা মেডিকেল সেন্টারে। And what will be my pathway next? My pathway হলো আমি এখানে 5 বছর নেক্সট জেনারেল সার্জারি ট্রেনিং কন্টিনিউ করব, আবারও PGY1 অর্থাৎ আবার ফার্স্ট ইয়ার থেকে শুরু করব। এটা আর কি আমার জার্নি ইন ব্রিফ। আমি Best of luck পার্টিকুলারলি, for your হ্যাঁ next অবশ্যই, endeavor. Hopefully you will succeed. থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া, যদি হচ্ছে কোনো একজন মেডিকেল স্টুডেন্ট থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ার থেকে জার্নিটা স্টার্ট করতে চায়, সে সময় থেকে আসলে তার কিভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত বলে আপনি মনে করেন আপনার জার্নি থেকে? সো আমাদের দেশে যেটা মানে আমি আমার আরেকটা হবি আছে অথবা আমার একটা কাজ আছে, আমি আরেকটা কাজ করি, সেটা আমি অনেক স্টুডেন্ট, অনেক স্টুডেন্টকে গাইড করি, ঠিক আছে, অনেক স্টুডেন্টের সাথে কথা বলি, অনেক স্টুডেন্টকে মেন্টর করি, আল্লাহ আমাকে সেই সুযোগ করে দিছে। তা আমি বলতে পারি যে আমি কি করতাম, আমি কি করছি, এটা হচ্ছে বড় ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি যেটা দিতে পারি যে দোজ আর মাই বেস্ট স্টুডেন্টস, তারা কিভাবে থিঙ্ক করে, তাদের রিয়াকশন টাইম কিরকম, তাদের ওয়ে অফ থিঙ্কিং, তাদের ওয়ে অফ ডুইংটা কিরকম। এবং মাঝে মধ্যে আমার কাছে মনে হয় যে আপনারা কিন্তু জানেন না, মানে যারা এখন মেডিকেল স্টুডেন্ট যারা আমার ভিডিওটা দেখতেছে তাদেরকে বলতেছি, আপনারা কিন্তু জানেন না আপনার সমসাময়িক কিছু মানুষ কিন্তু মানে অনেক ভালো করতেছে এবং আগায় যাচ্ছে, আপনি কিন্তু তাদের ব্যাপারে খবরগুলো রাখেন না।
আর আমাদের সোসাইটির কালচারটাও না একটু অন্যরকম। আমাদের কালচারটা কিরকম জানেন? আমাদের দেশে হলো ও পড়ে না, ও পড়ালেখা করে না, এটা একটা ভাব, এটা একটা স্টাইল, তাই না? আর কেউ যদি পড়ে তারে আমরা ইচ্ছা মতন পচাই, তার আমরা ইনসাল্ট করি, তার আমরা অপমান করি, এবং সেটার মধ্যে কোনো স্টাইল নাই। কি আশ্চর্য একটা বিষয়! এটা এখনো দেখি আছে, মানে 2026 সাল এখন আমার কাছে মানে বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখলে মনে হয় যে আমাদের দেশে পড়ালেখা না করাটা, একটা মানুষ একটা ক্যারিয়ারের ব্যাপারে সিরিয়াস হবে, তার মানে স্কিল ডেভেলপ করার চেষ্টা করবে, তার ফিউচার বিল্ড করার ট্রাই করবে, এবং সে চেষ্টা করবে তার বেস্ট ভার্সনটা হওয়ার। এটাই তো ইউজুয়াল, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো এইটা না স্টাইল না, আমাদের স্টাইল হলো অপোজিট। আমি পড়ি না, আমি না পড়া পাই, আমি পড়তে ইচ্ছা করে না, আমি এটা না সেটা না, আমি উড়নচণ্ডী, আমি 420, এগুলোর মধ্যে আমাদের একটা আলাদা ভাব আছে, আলাদা। আই আই ডোন্ট নো হাউ দ্যাট ওয়ার্কস। এটা একটা ব্যাপার। আর এখন এটা করে যেটা হয় সেটা হলো যে আমরা আমাদের ভেতরের এই আগুনগুলোকে সাপ্রেস করে রাখতে হয়। আমাদের সবার ভেতরে সাকসেসফুল হওয়ার একটা সুপ্ত বাসনা থাকে, অলমোস্ট আই বিলিভ, মানে মোস্ট অফ আস, মেজরিটির মধ্যে এই জিনিসটা কারণ ভিতরে এটা না থাকলে আসলে কিছু করার নাই, তাই না? যেটা হয় আমরা এগুলোকে হাইড করে রাখি, আমরা এটাকে সাপ্রেস করে রাখি, বিভিন্ন ভাবে সাপ্রেস করে রাখি। কারণ ইয়ং এজে যে একটা কিউরিওসিটি, যে একটা এনার্জি, যে একটা মানে উচ্ছ্বাস, এই জিনিসগুলোকে সাপ্রেস করার জিনিস না, এটাকে আমরা সাপ্রেস করে অন্যদিকে ডাইভার্ট করি। তারপরে আমাদের সোসাইটিতে আরেকটা জিনিস হলো, সেটা হলো ডিমোটিভেশন। আমাদের এক একটা সিনিয়র তো সিনিয়র না, এরা হলো এক একটা ভূত, এরা খালি ভয় দেখায়, খালি ভয় দেখায়। মানে ফর এক্সাম্পল, মানে আমি বলতেছি যে হাউ টু অ্যাড্রেস দিস। সো আমাকে ফার্স্টে সোসাইটিটাকে রিড করতে হবে, আমাকে সোসাইটিতে কিভাবে নেভিগেট করতে হবে সেটাকে রিড করতে হবে, তারপরে পড়াশোনা করতে হবে। সো অলদো ইট সাউন্ডস ইরিলেভেন্ট, বাট আমি এটা এই জন্য বলতেছি, সোসাইটিতে কিভাবে নেভিগেট করতে হবে এবং সোসাইটির ম্যাট্রিক্সটা বুঝতে হবে। সো আমরা সবাই না এই কথাগুলো শুনে আসছি, তুমি ডেভিডসন পড়লে ফেল করবা, তুমি গার্টন পড়লে ফেল করবা। দেখবেন একটু খেয়াল করে এই কথাগুলো আমাদের মধ্যে প্রচলিত ছিল, বা ডিরেক্টলি ইনডিরেক্টলি, মেন বই পড়লে ফেল করবা, তোমার এত কিছু পড়ার আছে কিনা, তুমি এটা পড়লে ফেল করবা, সেটা অর্থাৎ সাউন্ডস লাইক ইফ আই ডু সামথিং প্রোডাক্টিভ অর গুড আই উইল ফেল। কিন্তু কেউ বলে না তুমি প্রেম করলে ফেল করবা, তুমি টুর্নামেন্ট খেললে ফেল করবা, তুমি আদার এক্সট্রা কারিকুলার যে গ্রুপ ট্রুপ গুচ্ছুগুলো আছে ওগুলা করলে ফেল করবা, এইটার কথা কেউ বলে না। বলে কি গাইটন করলে ফেল করবা, বলে কি তুমি তো এখন আইটেমই করতে পারো না, তুমি ওইটা করবা কি করে। কিন্তু এইটা কিন্তু বলে না তুমি তো আইটেমই শেষ করতে পারো না, তুমি প্রেম করো কি করে, তুমি তো আইটেমই শেষ করতে পারো না, তুমি টুর্নামেন্ট খেলো কি করে, এগুলো বলবে না। বলবে তুমি আইটেম শেষ করতে পারো না, তুমি ইউএসএমএল করবা কি করে, এবং এটা আপনি বিলিভ করে নেবেন তখন, রাইট? কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ছেলেরা মেয়েরা অনেক বেশি ট্যালেন্টেড, তারা অনেক কিছু করে, অনেক কাজেরা জিনিস করে, তাই না? সো যদি কেউ সত্যিকারে যদি কেউ এখন থেকে ইউএসএমএল প্রিপারেশন নিতে চায়, তাদের প্রতি আমার টেক হোম মেসেজ হলো যে লার্ন দ্য সোসাইটি, লার্ন দ্য ম্যাট্রিক্স, ইটস পসিবল, ইটস সার্টেনলি পসিবল। এটা পসিবল হওয়ার জন্য আপনাকে আগে বুঝতে হবে হোয়াট অ্যাকচুয়ালি ম্যাটার্স, এবং কি আসলে ম্যাটার করে, কি ম্যাটার করে না। সেটা হলো যে মানে দুঃখজনক হলো সত্য, আমাদের এমবিবিএস পুরো পড়াশোনাটা এটা কাইন্ড অফ পেপার ওয়ার্ক। এই পেপার ওয়ার্কের উপর বেস করে, মানে পেপার ওয়ার্ক মানে একটা আপনি সার্টিফিকেট নিয়ে দেন, আপনি এটার উপরে স্কিল ডেভেলপ করবেন। এটা সব জায়গার জন্য সত্য। তা আপনি যেটা করবেন, এটা আপনি বাংলাদেশে থাকেন, বাংলাদেশের বাইরে যান, বাংলাদেশেও কাইন্ড অফ সত্য। শুধুমাত্র এমবিবিএস এর নলেজ এবং স্কিল দিয়ে মনে হয় না খুব বেশি কিছু করা যায়। আই ডোন্ট নো, মেবি যায় মেবি যায় না, বাট কোশ্চেন থাকলো, ঠিক আছে? তা যেটা হয়, তা আপনি যেটা চিন্তা করবেন যে আমাকে এই 5 বছরের এই যে আমরা মেজরিটি সময়গুলো আমরা নষ্ট করি, নষ্ট না, ইউনো, সময় দেই, এতগুলো প্র্যাকটিক্যাল খাতা, তারপরে কিছু সাবজেক্ট, নাম উচ্চারণ করবো না, নাম উচ্চারণ করলে অনেকে মাইন্ড করবে, কিছু সাবজেক্ট আছে যেটার সাথে আসলে পেশেন্ট কেয়ারের কোনো সম্পর্ক নাই, পেশেন্ট ডায়াগনোসিসের সাথে কোনো সম্পর্ক নাই। আরো কিছু সাবজেক্ট আছে যাদের উদ্দেশ্য ছিল যে একটা ডিজিজের মেকানিজম পড়ানো, সেটা না পড়ায় পড়াবে স্লাইড বা হাবি জাবি, এরকম অনেক। এটা আমাদের কারিকুলামের প্রবলেম হোক, যেটাই হোক। সো ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কারিকুলাম, দেয়ার আর সো মাচ বুলশিট, দেয়ার আর সো মেনি বুলশিট। আমি স্টিল বুঝি না যে মানে আমাদের এই ডেড বডি ফরমালিন সোকড অর্গান গুলোকে গ্লাভস ছাড়া ধরলে ডাক্তার হওয়ার সাথে কি সম্পর্ক, আমার আসলে এখনো সেন্স মেক করে না, কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে আমরা এগুলো ফোর্স করি। সো আমাদের পড়াশোনা ইট ইজ হোয়াট ইট ইজ, রাইট? সো আমাকে আগে বুঝতে হবে যে আমাদের কারিকুলামে এরকম মেজরিটি জিনিস, এগুলো সেন্স মেকিং না, মেজরিটি জিনিস আমরা যেখানে আমাদের সময়টা দিব, আমাদের শ্রমটা দিব,
এটা অ্যাকচুয়ালি সেন্স মেকিং না, এবং এটার সাথে অ্যাকচুয়ালি স্কিল ডেভেলপমেন্টের কোনো সম্পর্ক নাই, এবং অ্যাকচুয়াল মানে আসলে সম্পর্ক নাই। যদি কেউ ব্রেনটারে যদি একটু ইউজ করে তাহলে বুঝতে পারবে আসলে সম্পর্ক নাই। এখন আমরা সিস্টেমে আছি, ইট ইজ হোয়াট ইট ইজ, আমরা কি এটা চেঞ্জ করতে পারবো? পারবো না। বাট আমি একটা জিনিস করতে পারবো, সেটা হলো আমি সিস্টেমটাকে একটা আমি আমার কন্ট্রোলে নিয়ে আসতে পারবো সামহাও, যতটুকু আমার কন্ট্রোলে আছে। এই সিস্টেমের পেছনে জান দেওয়ার দরকার নেই। এই সিস্টেমের পেছনে 100% কি বলে উপস্থিতি অথবা জান দেওয়া দরকার নেই। আমি এখানেই থেমে যাচ্ছি, কারণ এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম। এরকম একটা সিস্টেম, যে সিস্টেমের মধ্যে অনেক কিছুই আসলে হয়তো বা আমি যেটা চাই সেটার সাথে সেন্স মেক করে না, যদি এরকম হয়। আর আপনি যদি মনে করেন আপনি যেটা চান সেটার সাথে সেন্স মেক করে, আপনি যে স্কিল অর্জন করতে চান সেটার সাথে প্র্যাকটিক্যাল খাতা লেখা, রিটেনে ভালো লিখতে পারা, হাতের লেখা চালু হওয়া, সুন্দর হওয়া, গড়গড় করে মুখস্থ বলতে পারা, তারপরে ফরমালিনের সফট অর্গান ধরা, এগুলো যদি আপনি যা হইতে চান সেটার সাথে যদি রিলেভেন্ট হয়, গো ফর ইট, ডাই ফর ইট, ইটস ফাইন। আর আপনি যদি মনে করেন যে আপনি যেই সার্জন হতে চান সেটার সাথে আসলে এগুলোর কোনো সম্পর্ক নাই, দেন ডোন্ট ডাই ফর ইট। ওকে, এটার জন্য খুব বেশি স্ট্রেস হওয়ার দরকার নেই, কিন্তু ফেল করা যাবে না। তাহলে যেটা করতে হবে সেটা হলো এটার সিস্টেমটা বুঝে ফেলতে হবে, যে কিভাবে আমি এই সিস্টেমটা দিয়ে নেভিগেট করতে পারবো উইদাউট উইদাউট স্পেন্ডিং টু মাচ টাইম এন্ড এনার্জি, রাইট? এবং এটা কি ডুয়েবল কিনা? অফকোর্স ডুয়েবল। ফাইন্ড এ ওয়ে কিভাবে কত অল্প পড়াশোনা করে আইটেম ক্লিয়ার করা সম্ভব, কত অল্প পরিশ্রম করে, কত অল্প সময় দিয়ে টার্ম ক্লিয়ার করা সম্ভব, প্রফ ক্লিয়ার করা সম্ভব, কত ইফেক্টিভ ইফিসিয়েন্টলি এটা করা সম্ভব। এবং গেস হোয়াট, এটা আসলেই সম্ভব। ওকে, এবং সো ওই সাইডটা আগে ঠিক করবো। এবং ওইটা নিয়ে আমাদের একটা যেটা হয়, আমাদের এক্সট্রিম লেভেলের এংজাইটি ক্রিয়েট করে, একটা পিয়ার প্রেশার ক্রিয়েট করে, যে আমার পাশের স্টুডেন্ট এরকম, আমি এরকম, ওইভাবে প্রিপারেশন নিচ্ছে। সো এগুলোকে আগে নিজে কন্ট্রোলে আনবো। তারপর আমরা যে কাজটা করবো, আমরা সময় ভাগ করবো, ঠিক আছে? আমরা সময় ভাগ করবো এরকম যে, আচ্ছা আমার যদি আজকে একটা টিউশনি থাকতো আমি করতাম না, আমাদের মধ্যে তো অনেকে টিউশনি করি। সো এভাবে আমরা কি করবো, সময় ভাগ করবো, যে আমরা প্রতি সপ্তাহে say 10 hours, say 20 hours, I will study for USMLE. এটা ডুয়েবল, অফকোর্স ডুয়েবল। কেউ যদি ডিসিশন নেয় যে, এবং সে যদি ডিসাইড করে যে আচ্ছা আমার সময়গুলো কোথায় যাচ্ছে, কোথায় ব্যয় হচ্ছে, সে যদি ওভাবে নেভিগেট করে যে আমি কত সময় আমি আজেরা গ্যাজেরা নষ্ট করতেছি, ব্যাক ব্যাটিং এর পিছনে নষ্ট করতেছি, কে কার সাথে প্রেম করতেছে, কে কার পিছনে কি কথা বলতেছে, এগুলো নিয়ে আমাদের হোস্টেল যেগুলো চলে, আমি যদি এগুলো থেকে একটু নিজেকে ডিটাচ করি, ফ্রেন্ডশিপের নামে আমরা যেগুলো করে বেড়াই, যেসব পিছনে সময় ব্যয় করি, একটু ফ্রেন্ডদেরকে বলে দেখেন আপনার স্বপ্নের কথা, ড্রিমের কথা, দেখেন কয়টা ফ্রেন্ড টিকে, ঠিক আছে? সো আমি বলবো না যে ফ্রেন্ডশিপ রাখবেন না, বাট লাইফের ভ্যালুয়েবল টাইম গুলো এটার পিছনে এভাবে নষ্ট করার দরকার নেই। তারপরে আমাকে প্রতি সপ্তাহে সামহাউ ফাইন্ড এ ওয়ে, যে যেখানে যেখানে টাইম আরো কম স্পেন্ড করলেও চলবে, আরো কম অ্যাটেনশন দিলেও চলবে, সেখান থেকে একটু প্রিজার্ভ করে নিয়ে আসা। তারপর আমাদের টাইম নষ্ট একটা মেইন সেক্টর হলো যে বাই ডুইং নাথিং, মোস্ট অফ দ্য টাইম দেখা যায় আমরা কিছুই করি না, বসে থাকি, হাই হুতাশ করি। সেখান থেকেও কিছু টাইম প্রিজার্ভ করে আমি বলবো যে প্রতি সপ্তাহে কনসিস্টেন্টলি, উইদাউট ওয়ারিং অ্যাবাউট এনিথিং, মানে শুধুমাত্র স্টাডিতে ইনভেস্ট করা দরকার প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট 20 আওয়ার্স। তারপর আমাদের যে ভ্যাকেশন গুলো থাকে সেই ভ্যাকেশন গুলোতে আরো বেশি পড়াশোনা করা দরকার। এইভাবে একটা স্টুডেন্ট যখন পড়াশোনা করবে তখন সে দেখবে যে সে একটা প্রোগ্রেস করতেছে, সেই প্রোগ্রেসটা তাকে হেল্প করবে, তাকে আরো কনফিডেন্ট বাড়াবে, এবং মানে এটাই তাকে অনেক দূর নিয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া, আমাদের যারা ইন্টার্নশিপে আছেন ডক্টররা, যেমন দেখা যায় যে ইন্টার্নশিপের শেষের দিকে সবার মধ্যে একটা প্রেশার কাজ করে, বা সবাই খুব স্ট্রেস আউট হয়ে যায়, আসলে আমি কোন ডিসিপ্লিনের দিকে যাব। এরপর এক্স্যাক্টলি। হয় যে দেশের এক্সাম দিব, আর দেশে যদি এক্সাম দিতে যায় সেখানে বিসিএস বা পোস্ট গ্রাড। এরপর যদি কারো ইন্টারন্যাশনাল এক্সাম গুলোর দিকে চিন্তা আসে, তখন সেখানে দেখা যায় যে একটা হিউজ অ্যামাউন্টের টিউশন ফিস, আসলে ওইটা আসলে এক্সাম ফি, সেটার একটা চিন্তা আসে। তো এই যে ইন্টার্নশিপের সময় যখন শুরু হয়, তখন থেকে আসলে কিভাবে প্রিপারেশনটা নেওয়া যেতে পারে? বিকজ আমাদের দেশে বর্তমানে ইন্টার্নশিপে মোটামুটি একটা স্যালারি দেয়া হয়, যদিও সেটা আসলে নামে মাত্র হয়। তারপরেও যে এই স্টুডেন্টরা কিভাবে আসলে শুরু থেকে ইন্টার্নশিপ যখন শুরু করে সেই সময় থেকে পুরো একটা বছর ইন্টার্নশিপের সময় পায়, এই সময়টুকুর মধ্যে তারা ডিউটির ফাঁকে ফাঁকে কিভাবে আসলে এই প্রিপারেশনটা নিতে পারে? বুঝতে পারছি। কোশ্চেনটা যেমন কাইন্ড। থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে যারা উইকলি 10 আওয়ার্স করে যদি পড়ে, তাহলে তাদের জন্য আসলে অনেকটাই
এই জার্নিটা ইজি হবে বলে মনে হচ্ছে, তাহলে যারা ইন্টার্নশিপ করছে এই মুহূর্তে তাদের জন্য কি আপনার মেসেজ থাকবে? বুঝতে পারছি। সো যারা ইন্টার্ন করতেছে, আই নো এখন আমাদের এই ডিসিশনের, এন্ড গেস হোয়াট, মেকিং এ ডিসিশন ইজ টাফ, রাইট? আমি আসলে কোন পাথওয়েতে যাব, কিভাবে যাব, হু ইজ গাইডিং মি, এগুলো এগুলো খুবই আনসার্টেন। এবং দা মানে আরেকটা জিনিস বলি, আমার কাছে যেটা পার্সোনালি যেটা মনে হয়েছে যে লাইফের এক এক ফেজের সাকসেস এক এক জিনিসের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? আমার কাছে কেন যেন মনে হয় আফটার এমবিবিএস, আই মাইট বি রং, মেবি অনেক মানুষ আমার সাথে এগ্রি হবে না, বাট আমার কাছে কেন যেন মনে হয় যে আফটার গ্রাজুয়েশন, ইট ক্যান বি ফ্রম আদার স্পেশালিটি টু, নট নেসেসারিলি অনলি মেডিকেল স্টুডেন্টস। আমার কাছে কেন যেন মনে হয় যে আফটার গ্রাজুয়েশন একটা মানুষের সাকসেসের অনেক কিছু ডিপেন্ড করে তার ক্যারেক্টারের উপরে। এবং কিভাবে, হাউ, সেটা হলো একটা মানুষ কতটুকু রিস্ক নিতে পারে, একটা মানুষ কতটুকু স্ট্রেস হ্যান্ডেল করতে পারে, স্ট্রেস রিলেটেড টু আনসার্টেনিটি, stress related to like not being accomplished, something like that. তো আফটার গ্রাজুয়েশন যেটা হয় আমাদের সবগুলো, তুমি যে কথাটা বললা যে অনেকগুলো কোশ্চেন একসাথে মাথায় চলে আসে, কিভাবে আমি টিউশন ফি হ্যান্ডেল করবো, কিভাবে আমি জব মেনটেন করবো, কিভাবে আমি আমার ফ্যামিলি হ্যান্ডেল করবো। হিয়ার ইউ গো, ওয়েলকাম ইন অ্যাডাল্ট লাইফ। সো আফটার 25 অথবা আফটার গ্রাজুয়েশন আপনার কাছে মনে হবে যে আপনি, ও মাই গড, হোয়াটস গোইং অন, মানে স্টর্ম শুরু হয়ে যায়। এবং এট দ্য সেম টাইম ফ্যামিলির এক্সপেকটেশনটা স্কাই হাই হয়ে যায়, ঠিক আছে? এবং নিজেরও মনে হয় যে আচ্ছা এখন হয়তো বিয়ে করতে হবে, বা অনেক হয়তো বিয়ে করে। নো ডাউট ইটস টাফ। এবং যে কথাটা বললাম যে আফটার গ্রাজুয়েশন আপনার সাকসেস ডিপেন্ড করবে আপনি এই ধরনের স্ট্রেস গুলোকে কিভাবে হ্যান্ডেল করতেছেন, কিভাবে লিড দিচ্ছেন, আপনি লিড দিচ্ছেন নাকি আপনাকে অন্য কেউ লিড দিচ্ছে। যেমন যখন যখন 28 ইয়ারের অথবা 30 ইয়ারের একটা স্টুডেন্ট আমার বলে যে আমার আব্বা আমার জোর করে বিসিএস দেওয়াইছে, আই জাস্ট, মানে আমার মনে হয় আমার ব্রেন বাইরে যাবে মাথা থেকে, কি বলে এটা, রাইট? মানে এরকম হওয়ার কথা না। somehow you have to find a way, somehow you have to find a way that you lead your life. এটা এটা হলো সবার ফার্স্ট। এটা, এই স্কিল সেট না থাকলে হবে না। somehow communicate in a way, মানে আমি এই কমপ্লেন অনেক সময় পাই, ভাইয়া অমুক এটা বলছে, তমুক এটা বলছে, why you care so much about অমুক and তমুক, where is your brain, right? সো আমাদেরকে যেটা করতে হবে, আফটার 25 we have to admit that we are an adult. সো একটা অ্যাডাল্টের বিহেভিয়ার কেমন হওয়া উচিত? একটা অ্যাডাল্টের বিহেভিয়ার হওয়া উচিত, সে একটা অ্যাডাল্ট ক্যান মেক দেয়ার ওন ডিসিশনস। অফেন টাইম আমরা যে কোশ্চেন গুলো বিভিন্ন ফেসবুকের বিভিন্ন প্ল্যাটফর্মে পাই, একদিন একটা কোশ্চেন পাইছি যে আমার জন্য ক্যারিয়ার কোনটা ভালো হবে, ডার্মাটোলজি আর নিউরোসার্জারি। ওয়েট, হোয়াট? লাইক কি বলে? তা এগুলো কিন্তু আসলে একদিনে হয় না। তা যেটা হয়, আমি যেটা বলবো, যারা এখন অলরেডি ইন্টার্ন হয়ে গেছেন, কিছু করার নেই, ট্রাই টু থিঙ্ক, ট্রাই টু মেক এ ডিসিশন ফার্স্ট, ট্রাই টু কাম টু এ ডিসিশন যে আমি কি করতে চাই আমার লাইফে, কি করলে আমি হ্যাপি ফিল করব, কি করলে আমি কন্টেন্ট ফিল করব, কি হলে আমি বলবো যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস ইন মাই লাইফ। সবার জন্য লাইফের সাকসেস ডেফিনেশন সেম না, এক একজনের ডেফিনেশন অফ সাকসেস এক এক রকম হবে। আমাদেরকে যেটা করতে হবে, আমাদের সেইটা ফিক্স করতে হবে ফার্স্টে, তারপরে আমাদেরকে আননেসেসারি জিনিসগুলো বাদ দিতে হবে। যেটা হয় আমরা একসাথে অনেকগুলো জিনিস টার্গেট করি, একই সাথে সে ইউএসএমএল দিতে চায়, বিসিএস দিতে চায়, এফসিবিএস দিতে চায়, এমডি দিতে চায়। হোয়াই ডু উই নিড দিস? অ্যাবসলিউটলি নট। আমাদেরকে এগুলো দরকার আছে না। ও আসলে চায়টা কি, তাই না? তো যাই হোক, আমাদের দেশে আরেকটা যেটা সেটা হলো খুব ডিগ্রি ফ্যাটিস। মানে আমাদের যখন দেখি নামের পাশে অনেকগুলো ডিগ্রি, আমরা এটাতে খুব এক্সাইটেড ফিল করি, বা আমরা এটা নিয়ে অনেক ড্রিম দেখি। এটা আমাদের সোসাইটির ইম্প্যাক্ট আমাদের মনের মধ্যে। আপনি যখন ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখবেন, বিভিন্ন সাকসেসফুল সার্জনদের ভিডিও দেখবেন, আপনাদের ফর এক্সাম্পল যে নিটার এমডি, কয়টা ডিগ্রি ওনার? তারপরে গাইটন হাও, গাইটনের কয়টা ডিগ্রি, রাইট? আপনারা যত এরকম বড় বড় বই পড়বেন দেখবেন খুব বেশি ডিগ্রিওয়ালা মানুষ এই কাজ করতেছে না। তা আমাদেরকে একটা মাইন্ড সেট ঠিক করতে হবে যে হোয়াট আই নিড টু ডু, মানে আমি আমি আসলে কি করতে চাই, এটা হলো ফার্স্ট। তারপরে হলো এটার জন্য আমাকে সবচেয়ে ইম্প্যাক্টফুল পাথওয়েটা কি। আর আর হলো যে যে কথাগুলো বলছেন যে কস্ট ম্যানেজমেন্ট অথবা টাইম ম্যানেজমেন্ট, অ্যাগেন এগুলো পার্সোনাল স্কিল সেট, এগুলো আসলে একটা সেশনে কভার করাটা খুব ডিফিকাল্ট। বাট হ্যাঁ, দোজ আর ইম্পর্টেন্ট কোশ্চেন্স। সবার লাইফ একরকম না, আমাদের মধ্যে অনেকেই থাকবে যাদের এই ফিনান্সিয়াল সিচুয়েশনের কোশ্চেন গুলো অ্যান্সার করতে হবে, অনেকে থাকবে যাদের আসলে এটা কোনো সমস্যা না। বাট গেস হোয়াট, ইটস পসিবল।
অ্যান্সার হলো মানে স্ট্রেট অ্যান্সার এটা পসিবল। যদি আপনি চান এটা সম্ভব। আমি আপনাকে একটা কথা বলি, সেটা হলো উম, চেষ্টা করতেছি যে আর কি মানে নিজের এক্সাম্পল গুলো না দিতে, কিন্তু পরে চিন্তা করি আজকে সেশনটা তো আসলে আমারই নেই, তো এক্সাম্পল দিলে সমস্যা কোথায়। তা আমার আসলে অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে আমি বাইরের কোনো একটা কিছু করব, বাইরের কোনো একটা ডিগ্রিতে যাব বা কোনো কিছু একটা করব। অ্যাজ এ পার্ট অফ দ্যাট প্রিপারেশন আমি টিউশনি করা শুরু করছি সেকেন্ড ইয়ার থেকে। আমি টাকা জমানো শুরু করছি সেকেন্ড ইয়ার থেকে। তারপর আমার একটা ইচ্ছা ছিল বিয়ে করতে হবে সবার তাড়াতাড়ি, বিয়ে বুড়ো বয়সে বিয়ে করবো, এটা ইম্পসিবল, এটা সম্ভব না। তাহলে আমি টাকা জমাইছি দুইটা পারপাসে, পোস্ট গ্রাজুয়েশন করবো, আমি বিয়ে করবো। এবং আমি আম, প্রায় থার্ড ইয়ার থেকে ইন্ডিপেন্ডেন্ট, আমি বাসা থেকে এক টাকাও নিই না, যদি আমি প্রাইভেট মেডিকেলে পড়ছি। এবং আমি একই সাথে টাকা জমাইছি। সো হোয়াই অ্যান্ড হাউ? কারণ আই হ্যাভ এ ক্লিয়ার ভিশন হোয়াট আই ওয়ান্ট টু ডু। তারপরে আমি আলাদা করতে পারছি কোনটা আমার জন্য মিনিংলেস কাজ, কোনটা আমার জন্য মিনিংফুল কাজ। তারপরে আমি আমার কস্ট গুলোকে ওইভাবে আলাদা করছি যে কেন আমি একটা মিনিংলেস জিনিস, মিনিংলেস একটা গেট টুগেদারের জন্য আমি এত টাকা দিয়ে একটা স্যুট কিনবো। হেল নো, রাইট? তো এভাবে আমরা অনেক সময় কস্ট গুলোকে ম্যানেজ করি, তারপরে আমরা টাকা সেভ করি। তারপরে আমি আমার স্টেপ ওয়ানে প্রিপারেশন সময় শুধু টিউশনি করছি, কোনো ক্লিনিক ডিউটি করি নাই। তারপরে বাংলাদেশে যতদিন ছিলাম আমি কোনো ক্লিনিক ডিউটি করি নাই, কোনো প্রাইভেট ইয়েতে করি নাই। ইন্টার্নশিপের সময় আমি কোনো ক্লিনিক ডিউটি করি নাই, বাট আমি টিউশনি করছি টুকটাক। আম, তারপরে কি, তারপরে আমি যখন ইয়েতে আসি, ইউএসএ তে যখন আসি ফার্স্টে, সেটা ছিল আনপেইড পজিশন। খুবই টেরিফাইং এটার, এটার ফিলিংস আমি আপনাকে বুঝাতে পারবো না যে কিরকম। আমি যখন সে আনপেইড পজিশনটা অ্যাকসেপ্ট করি, আনপেইড পজিশনটা অ্যাকসেপ্ট করার পরে যখন আমি প্লেনে উঠি, তখনও পর্যন্ত আমি জানি না যে আমি আসলে হাউ আই উইল সার্ভাইভ ইন ইউএসএ আনপেইড। এবং তখন আমার ওয়াইফ ছিল তখন আমার ওয়াইফ জাস্ট ডেলিভার মাই ফার্স্ট বেবি, এবং ওরা থাকবে বাংলাদেশে। সো আই হ্যাভ নো ক্লু, নো আইডিয়া হাউ ইট উইল ওয়ার্ক। কারণ ও কাজ করতে পারবে না, ও ইমিডিয়েট পোস্টপার্টাম, আমি চলে আসতেছি আমেরিকায়। সো আমিও জানি না যে আমি কি করব। সো দ্য লেভেল অফ আনসার্টিনিটি, দ্য এংজাইটি, দ্য ফিয়ার, আনবিয়ারেবল। মানে বাট বাট গেস হোয়াট, একটা আমার একটা স্ট্রং বিশ্বাস যে আল্লাহ অলওয়েজ ফাইন্ড এ ওয়ে। ওকে, এটা হলো একমাত্র ওয়ে যেটা দিয়ে আমরা আমাদের অন্তরটাকে ঠান্ডা রাখতে পারি, সেটা হলো আল্লাহ, আল্লাহ আল্লাহ উইল ফাইন্ড এ ওয়ে। সো তখন আমি একটা কাজ করি, আমি ফেসবুকে একটা পোস্ট দিই যে হেই, আমি ইউএসএম লিস্টে ওয়ানের ব্যাচ পড়াবো এখন থেকে। এই পোস্টটা দিয়ে আমি প্লেনে উঠি। প্লেন থেকে নেমে দেখি আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে ফেলছে। প্লেন থেকে নেমে দেখি এত এত মেসেজ, এত এত স্টুডেন্টের রিকোয়েস্ট, এবং সেটা দিয়ে অটোমেটিক আমার রিজিকের ব্যবস্থা হয়ে গেছে, এবং আমাকে কোনো অড জব করতে হয় না। বাট আমার যেটা প্ল্যান ছিল, ইফ আই হ্যাভ টু ডু এ অড জব, আই উইল ডু দ্যাট অড জব। এবং আমি দেখছি আমাদের এখানে অনেক আইএমজি যারা এরকম রিসার্চ পজিশনে আসে, তারা এরকম রেস্টুরেন্টের অড জব করে টেম্পোরারিলি, বাট দিন শেষে তারা একটা সময় কি হয়, তারা সাকসেসফুল হয়ে যায়। সো যেটা বললাম সেটা হলো কিছুটা আনসার্টেনটি থাকবে। আপনি যদি সবসময় চিন্তা করেন যে একেবারে ক্যালকুলেটেড ওয়েতে আপনি আগাবেন, ইটস নট পসিবল। ফার্স্ট অফ অল, ইটস নট পসিবল। থিংস উইল নট বি ক্যালকুলেটেড অল দ্য টাইম। হ্যাঁ, অনেকের জন্য এটা ক্যালকুলেটেড ওয়েতে কাজ করে, এবং অনেকে এটাতে আগায়, ফাইন, কমপ্লিটলি ফাইন, এটা কেউ যদি করতে পারে, আই হ্যাভ নো ইস্যু। বাট আমি অপোজিট ওয়েটা বললাম, যে বিং আনপ্রিপেয়ার্ড, এবং ইটস ওকে ইফ ইউ ফিল লাইক ইউ আর আনপ্রিপেয়ার্ড, যে তোমার কোনো টাকা নাই, ফাইন, সামহাউ আল্লাহ এটা ম্যানেজ করবে। সো তারপরে আনপেড পজিশন এটা ম্যানেজ হলো সামহাউ, তারপরে কাজ করলাম, কঠিন ভাবে কাজ করলাম। 4 মাস বসায় রাখলো, 4 মাসে আমাকে কোনো প্রজেক্ট দিচ্ছে না, আমার তো একদম মানে দম ফেটে যাচ্ছে। কারণ ও যদি আমার কাজ না দেয়, আমি তাহলে কি কাজ করে দেখাবো, কিভাবে তাকে প্রুফ করবো, আর কিভাবে উনি আমাকে ফান্ড দিবে, তাই না? পরে যাই হোক ইভেন্চুয়ালি উনি ফান্ড দিছে, এবং আমি আমার ফ্যামিলি নিয়ে আসতে পারছি। তারপরে সেম থিং, যখন রেসিডেন্সি আমরা অ্যাপ্লাই করি, স্ট্যাটিস্টিক্স খুবই বাজে অবস্থা, যে আইএমজি দের অ্যাকচুয়ালি রেসিডেন্সি হয় কিনা, না হয় না। এবং সেই সার্জারির জন্য মানে অনেকবার অ্যাপ্লাই করা, এবং আনসার্টেনিটি, নাও হতে পারে। হ্যাঁ, অলওয়েজ অলওয়েজ দেয়ার ইজ এ চান্স, নাও হতে পারতো, এবারও নাই হতে পারতো। এই যে লেভেল অফ আনসার্টেনিটি, এই জিনিসগুলো আসলে একসেপ্ট করাটা এবং এটার মধ্যে দিয়ে নেভিগেট করাটা, মানে সো স্পিকিং অফ ইউর কোশ্চেন, যে ইন্টার্ন ডক্টর কি করতে পারে, নাম্বার ওয়ান, ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, ফোকাস অন ওয়ান থিং। ওকে, একটা জিনিসে ফোকাস থাকবো, সেটার জন্য আমি প্ল্যান করব, সেটার জন্য আমি আমার সকল সময় এবং এনার্জি ব্যয় করবো, এটা হলো গোল।
আমরা যখন মাল্টিপল জিনিস একসাথে নিয়ে আসি তখন আমাদের এনার্জি এবং সময়গুলো ডিভাইডেড হয়ে যায়। দেন ফাইন্ড এ ওয়ে, ইট উইল বি সামথিং ইন্ডিভিজুয়ালাইজড, এক একজনের জন্য এক এক রকম প্ল্যান হবে, সবার জন্য একরকম হবে না। থ্যাংক ইউ সো মাচ ভাই। ভাইয়া যেটা দেখা যায় যে যখন কেউ অ্যাপ্লাই করতে চায় বা যে কোনো এক্সামের ক্ষেত্রে, যেমন ফরেন ডিগ্রি গুলার ক্ষেত্রে আমাদের রেকমেন্ডেশন লেটারের একটা যে প্রয়োজন পড়ে। এখন আমরা যখন কোনো স্যার বা কারো থেকে রেকমেন্ডেশন লেটারটা কালেক্ট করতে যাব, তখন আসলে আমাদের কোন দিকগুলো মনে রাখা উচিত? টাফ কোশ্চেন, কারণ again it depends what you are looking for. ওকে, সো আরেকটা ব্যাপার হলো যে, তবে আমি কোন দিনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিক কি সেটা বলি। এমন একটা টিচার খুঁজে বের করা হু ইজ ফ্যামিলিয়ার উইথ ইমেল, যে কিনা ইমেলে রিপ্লাই দিতে পারবে। ইফ নট, দেন গেম ইজ ওভার, মানে দেয়ার ইজ এ চান্স অফ গেম উইল বি ওভার। কারণ হলো যে লেটার অফ রিকমেন্ডেশন যখন বাংলাদেশের কোনো প্রফেসর দিবে, মোস্ট অফ দ্য টাইম বাংলাদেশের মেজরিটি প্রফেসর আপনাকে যেটা রেসপন্স দিবে, কিন্তু আই ওয়াজ ভেরি লাকি। আমি যার সাথে কাজ করছি, বাংলাদেশের নজরুল ইসলাম স্যার, উনি এখন বার্ডামের নিউরোসার্জন। আমাদের আমাদের মেডিকেলে যিনি নিউরোসার্জন ছিল, ওয়ান অফ দ্য স্মার্ট অ্যান্ড আপডেটেড অ্যান্ড মডার্ন বাংলাদেশি ডক্টর আই এভার সিন অর আই এনিওয়ান কুড ইমাজিন। সো স্যারকে নিয়ে আমার এরকম কোনো ডাউট ছিল না, কোনো সমস্যা ছিল না। সো আমি স্যারকে পিক করছি যে স্যার আমার লেটার অফ রিকমেন্ডেশন লিখবে, এবং অফকোর্স বাংলাদেশের কালচার এটা যে হ্যাঁ তুমি একটা লেটার অফ রিকমেন্ডেশন লিখো, আই উইল সাইন। স্যারও সেটা বলছে, বাট গেস হোয়াট, স্যার এটাকে অনেক কিছু কারেক্ট করছে, অনেক কিছু চেঞ্জ করছে, তাই না? সো আপনি যদি এরকম একজন, অন্তত পক্ষে আপনার এরকম একজন মেন্টর বা এরকম একজন যদি লেটার লিখে, এটা যে ফুল মানে আসলে যে লেটার লিখতেছে সে কত বড় ফিগার, কত বিগ ফিগার, সেটা আসলে ম্যাটার করে না। কিন্তু এই জিনিসটার দিকে আমি সবচেয়ে বেশি নজর দিব যে সেই জন্য অন্তত ইমেলে রিপ্লাইটা দিতে পারে, ঠিক আছে? সো ইমেলে রিপ্লাই যদি না দিতে পারে, তাহলে তো মানে মনে করেন এটা কেমন হয়ে যায় না, যে আমরা স্যারকে বলবো যে স্যার আপনি এই ইয়াকে প্রফেসরকে আমার জন্য একটা লেটার ফরওয়ার্ড করেন, আমি লিখে দিলাম, আপনি খালি দিয়েন, সেন্ড করেন। এই মনে করেন একটা ভেড়াচারা লাগাই ফেলে ইমেলের মধ্যে। আমি তো জানি না ইমেল কেমনি কি করে। তাহলে তাহলে আমি বলবো না যে ওই লেটার গুলো ইউজ করা যাবে না। পরবর্তীতে যদি কেউ ওনাকে আবার রিচ আউট করে যে হে আই এম স্ট্রংলি কনসিডারিং অ্যাবাউট সে তাহমিনা, ইউ নো, সে যদি একটু টু অ্যান্ড ফ্রো করতে চায়, মোস্ট অফ দ্য টাইম করে না, করতে চাইলে কিন্তু আপনি কট খেয়ে যাবেন। তখন ওরা বিশ্বাস করবে না যে আপনার এই লেটার যিনি লেখছে আসলে কি এই মানুষটা এক্সিস্ট করে কিনা, নাকি পুরাটাই বোমা, তাই না? তখন একটু বিপদে পড়ে যাবেন। সো প্রথমে যে কাজটা করবেন যে এরকম একজন প্রফেসরকে খুঁজে বের করা বা চিন্তা করা যে মোটামুটি ফ্যামিলিয়ার, ইমেলে রেসপন্স করবে বা ইমেল চেক করবে বা ইমেল আসলে, কারণ ওনারা কিন্তু আবার আপনারে বলবে না যে তোমার প্রফেসর একটা ইমেল দিছি। আমরা যেমন করি না, মনে করেন একজনকে কইলাম যে তুমি তোমার এই সিভিটা বা অ্যাপ্লিকেশনটা আমার কাছে আমার ইমেলে পাঠাও, তো ইমেলে পাঠায় আমার আবার মেসেঞ্জারে কি বলবে, ভাইয়া ইমেল দিছি, ঠিক আছে? যেটা নেসেসারি না অ্যাকচুয়ালি, তাই না? তা যাই হোক, তো ওই প্রফেসর তো তোমার সাথে এরকম করবে না যে ওই প্রফেসর তোমার প্রফেসরের ইমেল দিয়া তোমারে বলবে না তোমার প্রফেসর ইমেল দিছি। তো তুমি জানবাও না যে তোমার পিছনে পিছনে তোমাকে নিয়ে এরকম জিজ্ঞেস করছে, নো রেসপন্স পায়া ওনারা হারাই গেছে। এটা খুব রিস্কি একটা প্রসিডিউর। সো আমি বলবো ফার্স্ট থিং হলো এটা, সেফ এক্সিকিউশন, যে হু ইজ রাইটিং ইন কেস অফ বাংলাদেশ, আমি বলবো এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর একটু রিলেভেন্ট ফিল্ড হলে ভালো হয়, যে আপনি নিউরোসার্জারিতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, সো একজন নিউরোসার্জন দেখলে ভালো হয়। আর নিউরোসার্জন শুড বি অ্যান স্মার্ট গাই, এটা মানে এটা খুঁজে পেতে খুব কষ্ট হবে না। তারপরে আপনি যদি কি বলে মানে রিলেভেন্ট সাবজেক্ট হলে বেটার, কারণ ওরা একটা কানেকশন ফিল করে, ঠিক আছে? তারপরে আর কি দেখা যেতে পারে, আসলে কন্টেন্ট কি লিখতেছে আপনাকে নিয়ে, সেদিকে যদি একটু টেইলর করা যায়, সে আপনি এখন এগেইন ডিপেন্ড করে আপনি আসলে কোন প্রফেসরের কাছে কি পারপাসে লিখতেছেন লেটারটা, সেটার উপরে ডিপেন্ড করে আর কি। ওকে, তবে হ্যাঁ, কোনো একটা প্রফেসরের সাথে আপনি যদি কাজই না করেন, তাহলে তো সে আপনার জন্য লেটার লেখাটা বা, কারণ লেটারে মেনশন করতে হবে যে সে আপনাকে কিভাবে চিনে এবং সে আপনার সাথে কিভাবে কাজ করছে, কি কাজ করছে, এই কয়টা কম্পোনেন্ট থাকতে হবে যে আপনাকে নিয়ে লেটার লিখবে।
হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আসে সেটা হচ্ছে রিসার্চ রিলেটেড, যে রিসার্চ পেপার পাবলিকেশন এর ব্যাপারটা আসে। ওকে। এখন দেখা যায় যে আমাদের দেশে এই জিনিসটা এখনো পর্যন্ত অতটা মানে পপুলার না। যেমন হচ্ছে স্টুডেন্টদের মধ্যে তো রিসার্চ নিয়ে কাজ করে খুবই কম। এর মধ্যে যারা হচ্ছে ইন্টার্নশিপ শেষ করলো বা পোস্ট গ্রাজুয়েট, তারাও কোনো না কোনো পারপাসের জন্যই আসলে রিসার্চ ফিল্ডটাতে আসতে চায়। খুবই কম মানুষ আছে আমার কাছে মনে হয় যে প্যাশনেট এই ব্যাপারটাতে। এখন যারা আসলে স্টুডেন্ট অবস্থায় রিসার্চ নিয়ে কাজ করতে চায়, তাদের আসলে কখন থেকে শুরু করা উচিত, বা ইউএসএমএল এর জন্য বা আদার্স কোনো কিছুর জন্য আসলে কতটা পাবলিকেশন তাদের দরকার, আচ্ছা, কয়টা বুঝতে পারছি। পাবলিকেশন থাকলে ভালো হয়? আচ্ছা, বুঝতে পারছি। সো এই কোশ্চেনটাকে অনেকভাবে অ্যাড্রেস করা যায়। একটা হলো আমাকে বুঝতে হবে কোনটা গোল্ড স্ট্যান্ডার্ড, হুইচ ইজ গোল্ড স্ট্যান্ডার্ড, এবং আমাকে চিন্তা করতে হবে যে আমি আমার এই গোল্ড স্ট্যান্ডার্ডের কাছে যাইতে পারি কিনা, এবং এটাও আমাকে মাথায় রাখতে হবে সেফলি, রাইট? যে কোনো একটা সার্জারি অ্যাকমপ্লিশমেন্ট আমাদের সবার আগে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো সেফটি। যদি তুমি এটা সেফলি না করতে পারো, ডোন্ট ডু ইট, কারণ এটাতে আরো বেশি হার্ম হয়ে যায়, তাই তো? আম, আমাদের ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা সমস্যা হয় সেটা হলো আমাদের লেভেল, অ্যাগেন নো অফেন্স টু এনিওয়ান, এটা আমাদের, কারণ আমরা যেগুলোর দিকে আর কি আমাদের এনার্জি দেই, টাইম দেই, এটা থাকবে না, এটাই খুব স্বাভাবিক। আমি যখন বিভিন্ন স্টুডেন্টদের সাথে ইন্টারঅ্যাক্ট করি, দেখা যায় আমাদের গুগল শিট, গুগল ডক, এগুলোর ব্যাপারে কোনো আইডিয়া নেই, মানে এই জিনিসগুলো ইউজ করতে পারে না, ঠিক আছে? তা এখন তার মানে হলো আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড থেকে আমরা অনেক পিছিয়ে আছি, অনেক পিছিয়ে আছি। সো বর্তমান জেনারেশনে একটা গোল্ড স্ট্যান্ডার্ড মেডিকেল স্টুডেন্ট শুড লুক লাইক, আমি সেটা বলতে পারি। একটা গোল্ড স্ট্যান্ডার্ড মেডিকেল স্টুডেন্ট সেটা হলো যে, আমরা তো ইউএসএ ফোকাস কথা বলবো, তাই তো? আমরা একটু ইউএসএ ট্রেনিং ফোকাস কথা বলি। সেটা হলো একটা গোল্ড স্ট্যান্ডার্ড স্টুডেন্ট হবে এরকম যে স্টেপ ওয়ান প্রিপারেশন অলমোস্ট ডান অথবা দিয়ে ফেলছে, এবং এট দ্য সেম টাইম মানে ধরেন ফোর্থ ইয়ারে সে দিয়ে ফেলছে বা ফিফথ ইয়ারে দিয়ে ফেলছে স্টেপ ওয়ান, অথবা তার ইউএসএমএল তে তার প্রোগ্রেসটা এরকম যে বোঝা যাচ্ছে যে সে দিয়ে ফেলতেছে। এট দ্য সেম টাইম সে একাডেমিক্যালি মেসড আপ করে নাই কোনো কিছু, এবং তার কমিউনিকেশন স্কিল অনেক ভালো, তার ইংলিশ ভালো, এবং সে রিসার্চের ব্যাপারে কিছু বেসিক জিনিস রাখে এবং নলেজ রাখে, এবং টেকনোলজির ব্যাপারে কিছু, যেগুলো টেকনোলজি বলি এগুলো আসলে টেকনোলজি না, কিন্তু এগুলোর ব্যাপারে সে মিডিয়াম লেভেলে অন্তত ধারণা রাখে। এখন আমি সেই জিনিসগুলোকে একটু টাচ করতেছি। সো ফার্স্টে যেটা মেনশন করতে হবে যে সে যেন সেফলি এই অপারেশনটা করতে পারে, মানে হলো রিসার্চ ইনভলভ হওয়া, এইটা হলো একটা অপারেশন, আর একটা সেফটি মানে হলো উইদাউট এফেক্টিং মাই স্টাডি, সেটা হলো মেইন। আমার যদি বিরিয়ানির চাল না থাকে, বিরিয়ানির মাংস না থাকে, বিরিয়ানির মশলা দিয়ে আমার কিচ্ছু আসবে যাবে না। সো আমার যে কোনো ক্যারিয়ারে রিসার্চের একটা ব্যাপার আছে। রিসার্চ হলো একটা সময় বাংলাদেশে আন্ডার হাইট ছিল, এখন হলো ওভার হাইট, এখন আবার রিসার্চের হাইটটা বেশি। মানে রিসার্চ রিসার্চ সবাই রিসার্চ করা লাগবে, আসলে সবাই রিসার্চ করা লাগবে কিনা অ্যান্সার হলো না, সবাই রিসার্চ করা লাগবে না। তবে হ্যাঁ, রিসার্চ হলো, রিসার্চ ক্যান বি এ চেক বক্স, অনেকের জন্য রিসার্চ হবে একটা চেক বক্স যে আমি রিসার্চ করছি কিনা, হ্যাঁ করছি, সামহাও আমি ইনভলভ ছিলাম, ওকে, এরকম একটা ব্যাপার, বা কিছুটা অ্যাক্টিভিটি আমার হয়েছে। মোস্ট অফ আস এই চেক বক্সটা হলো সামথিং উই নিড টু অ্যাকমপ্লিশ, ওকে। গেল, আমি আবার আসতেছি এখানে। সো আমাদের এখানে আমরা যে অপারেশনটা নিয়ে কথা বলবো সেটা হলো যে টু কন্ডাক্ট রিসার্চ, টু লার্ন রিসার্চ স্কিল, টু গেট পাবলিশড অর সামথিং। এখন এটা করার জন্য আমাকে আগে বুঝতে হবে সেফটি। সেই সেফটিটা হলো উইদাউট এফেক্টিং মাই কারিকুলাম, উইদাউট এফেক্টিং মাই কারিকুলার অ্যাক্টিভিটি। কারিকুলার অ্যাক্টিভিটির খবর নাই, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির দিকে দেওয়াটা খুবই বেমানান। তো একটা গোল্ড স্ট্যান্ডার্ড স্টুডেন্ট হবে যার কারিকুলার অ্যাক্টিভিটি ঠিক আছে, মেডিকেলে পড়াশোনা গ্রেট, ইউএসএমএডিতে খুবই ফাটাফাটি অবস্থা দিয়ে ফেলবে। তারপরে যদি কারোর জন্য সম্ভব হয়, এফোর্ড করা সম্ভব হয়, ক্লিনিক্যাল স্কিল বাড়ানো। একটা স্টুডেন্ট যদি আমাকে দুইটা থেকে একটা পিক করতে বলেন যে ফিউচারে ক্যারিয়ারে কোনটা হেল্প করবে, ইউএসএ তে সে একটা রোটেশন আসছে, ক্লিনিক্যাল রোটেশন আসছে ভার্সাস একটা রিসার্চ পাবলিকেশন করছে, অফকোর্স ক্লিনিক্যাল রোটেশন। আমি জানি এইমাত্র যেটা বললাম এটা এখন অনেক কোশ্চেন ক্রিয়েট করবে। যাই হোক, আমি আজকের সেশনটা আসলে একটা সেশনে সবকিছু অ্যান্সার করা সম্ভব না। একটা সেশনে ইউএসএমএল স্টেপ 1, স্টেপ 2 সিকে, ক্লিনিক্যাল রোটেশন, রিসার্চ, রেসিডেন্সি অ্যাপ্লিকেশন, এগুলো প্রতিটা সেগমেন্ট আলাদা আলাদা সেশন ডিজার্ভ করে, ওকে। সার্জারিতে ম্যাচ, সার্জারি রিলেটেড জিনিস। তা যাই হোক, আমি আবার আগের কথায় চলে আসি। তা
সো গোল্ড স্ট্যান্ডার্ড বলতে গেলে আমি বলবো অ্যাগেন ইউ শুড থিঙ্ক অ্যাবাউট সামথিং ক্লিনিক্যাল বিফোর ইউ থিঙ্ক অ্যাবাউট রিসার্চ, যে ক্লিনিক্যালি আমি আরো কিছু করছি কিনা, আরো বেশি ইনভলভমেন্ট হওয়া যায় কিনা, এটা এটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর আমি যখন বলবো রিসার্চের কথা, এখন আসি there are so many things we can do by ourselves। এই জিনিসটা আমাদের স্টুডেন্টরা বুঝে না। আমরা সবসময় বলি কি যে ভাইয়া রিসার্চ একটা কাজ দেন, আমার একটা রিসার্চ একটা কাজ দেন, মানে আমি জানি না হোয়াট দে এক্সপেক্ট, এবং কারণ ইউনো সো মাচ কমিউনিকেশন গ্যাপ, আমরাও আসলে বুঝাতে পারি না যে এটা আমরা আসলে কি চাই, আমরা মানে কি রিকোয়ারমেন্ট, ওরাও আসলে মনে হয় বুঝতে পারে না, বা ওরাও মনে হয় বুঝে না রিসার্চ জিনিসটা কি। সামহাও এই গ্যাপ গুলো মিনিমাইজ করা উচিত। ওকে, সো গ্যাপ গুলো মিনিমাইজ করতে হয় না কেন সেটা বলি, সেটা হলো একটা স্টুডেন্ট নিজে বুঝে না রিসার্চ জিনিসটা কি। ঠিক আছে, আমাদের দেশের মেজরিটি মানুষ, নো অফেন্স আগে, নো অফেন্স টু এনিওয়ান, আমরা মেজরিটি মানুষ যারা রিসার্চ বলতে বুঝি সবগুলো পাবলিক হেলথ টাইপের রিসার্চ বুঝি। ঠিক আছে, আমরা রিসার্চ বলতে যেগুলো বুঝি সেগুলো হলো পাবলিক হেলথ রিসার্চ, কিন্তু পাবলিক হেলথ ছাড়াও আরো আরো অনেক অনেক এক্সাইটিং এবং ইম্প্যাক্টফুল, অনেক ইম্পর্টেন্ট থিংস আছে রিসার্চে। একটা স্টুডেন্টকে যেটা জানতে হবে কিছু বেসিক স্কিল, সে গুগল স্প্রেডশিটটা অন্তত পক্ষে জানে কিনা, গুগল ডকুমেন্টটা অন্তত পক্ষে জানে কিনা, এবং সেইগুলো সবগুলো ফাংশন জানে কিনা, গুগল ড্রাইভটা অন্তত সবকিছু ফাংশন সে পারে কিনা। আই নো যারা জানে তারা বলতেছে হোয়াট এ লেইন বা ভাই কি বলে এগুলো, ভাই আসলে মেজরিটি মানুষ এগুলো জানেই না, কিছুই জানে না। ঠিক আছে, তারপরে বেসিক কিছু বেসিক নলেজ হলো স্ট্যাটিস্টিক্স এর কিছু বেসিক নলেজ, তারপরে সেই স্ট্যাটিস্টিক্স এর সেই ম্যাথ গুলো সে ডেটার উপরে কিভাবে অ্যাপ্লাই করবে, নিজে কিভাবে সে একটা কোন একটা ডেটা কিভাবে ম্যানেজ করা যায়, এগুলো কিছু বেসিক স্কিল, বা এগুলো আরেকটু পরে, আগে ওই সফটওয়্যার গুলো সম্পর্কে খুব ভালো নলেজ রাখার পরে। তারপরে যেটা জানবে সেটা হলো যে হোয়াট আর দ্য টাইপস অফ রিসার্চ, কি কি টাইপের রিসার্চ হয়, কি কি টাইপের পাবলিকেশন হয়, রিসার্চ কি পাবলিকেশন কি, এটা তারপরে জানবে। তারপরে জানবে যে কিভাবে এগুলো সার্চ করতে হয়, কি কি ডেটাবেজে আমরা এগুলো সার্চ করতে পারি, পাবমেড। সো পাবমেডে সার্চ করার একটা হ্যাবিট বিল্ড করতে হবে সবার। ঠিক আছে, সো আমি যদি বলি বটম লাইন, সেটা হলো লেটস টক অ্যাবাউট সাম স্কিল এন্ড নলেজ ফার্স্ট, দেন আমরা যদি কারো কাছে এই অপরচুনিটি খুঁজি, আমাদের চাওয়ার মধ্যে একটা মানে বোঝা যাবে যে তার একটা আইডিয়া আছে। সো সেটা হলো মেক শিওর ইউ নো অ্যাবাউট গুগল ডক, গুগল শিট, একদম ভেরি বেসিক, আমি বলবো না যে অনেক কিছু জানতে হবে ফর মেডিকেল স্টুডেন্ট। তারপরে নো হাউ টু ডু পাবমেড রিসার্চ এন্ড বিল্ড এ হ্যাবিট অফ ডুইং পাবমেড রিসার্চ, লুকিং ইনটু রিসার্চ। তারপর একটা ম্যানুস্ক্রিপ্টের বিভিন্ন বডির বিভিন্ন অংশ সম্পর্কে জানা, অ্যাবস্ট্রাক্ট বলতে কি বোঝায়, ডিসকাশন অ্যাকচুয়ালি কি থাকে। তারপরে আরেকটা হ্যাবিট এক্সকিউজ মি হ্যাবিট বিল্ড করা উচিত, সেটা হলো রিলেভেন্ট লিটারেচার পড়া। কোন একটা টপিক যখন পড়বো, কোন একটা ডিজিজ যখন পড়বো, আচ্ছা আমি একটা রিলেটেড একটা লিটারেচার পড়ি, একটা রিলেটেড একটা পাবলিকেশন আমি পড়ি, এবং দেখা যাবে যে মেজরিটি আমাদের ফ্রি না, ফুল পেপার পাওয়া যায় না, কিন্তু অনেক কিছু পাওয়া যায়, সেটা পড়বো। পড়ার পরে আমি আবার নিজে নিজে টেস্ট করবো, আচ্ছা এটা কি ধরনের রিসার্চ, এটা অবজারভেশনাল স্টাডি, আচ্ছা এটা কি ধরনের পাবলিকেশন, এটা কি রিভিউ আর্টিকেল, নাকি এটা কি কি ধরনের পাবলিকেশন, কি ধরনের রিসার্চ, দুইটা কোশ্চেন করবো। তারপরে অ্যাডভান্স ফেজে থাকবে যে আচ্ছা এই রিসার্চের মানে স্ট্রেংথ কি আর উইকনেস কি, এই যে যে কাজটা করা হয়েছে, তারপরে ফিউচার ডিরেকশন গুলো কি, অর্থাৎ পড়ার ডেপথটা আস্তে 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 বাড়াবে। সেভাবে যেটা হবে, সো বেসিক স্কিল আবার সামারাইজ করি, বেসিক স্কিলের মধ্যে কিছু সফটওয়্যার স্কিল, ডেটাবেজ সার্চের স্কিল, যেমন পাবমেড সার্চ, পাবমেডে অনেক কিছু করা যায়। হ্যাঁ আমার স্কিল গুলো নাই, কি করবো, ইউটিউবে সার্চ করবে। তারপর আরেকটা ব্যাপার হলো যে ওই যে বললাম ক্যারেক্টার বিল্ড করাটা অনেক ইম্পর্টেন্ট, যে সেলফ লার্নিং মানে নিজে নিজে ফিগার আউট করার যে একটা হ্যাবিট বা ফিগার আউট করার যে একটা স্কিল, এটাও রিসার্চের জন্য একটা ইম্পর্টেন্ট স্কিল সেট। সো এগুলো করবে, এগুলো যখন একটা মানুষ করবে দেন মানে, এবং এটাতে অনেক সময় দিতে হবে, প্রথমেই ঝাঁপায় পড়া যাবে না কাজে যে হ্যাঁ নাও আই নিড ওয়ার্ক। তখন দেখা যাবে যে আস্তে 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 তার এই রিসার্চের ব্যাপারে একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং আসবে, কিছু স্কিল সেট আসবে, তখন তাকে যখন কোনো একটা কাজ দিবে তখন সেটা অ্যাকমপ্লিশ করতে পারবে, আদর্শ এটা অ্যাকমপ্লিশ করতে পারবে না। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, দেখা যায় যে আমরা তো আইএমজি স্টুডেন্ট হিসেবে যাই ওখানে, ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েট হিসেবে। যার পর দেখা যায় যে ওখানে ডিফারেন্ট ডিফারেন্ট নেশনসরা থাকে এবং আমাদের মধ্যে একটা কালচারাল ডিফারেন্সেস দেখা যায়। সেটা আসলে কিভাবে ওই মোমেন্ট গুলাতে আপনারা ইয়ে করেন, রিজলভ করেন?
আম, হ্যাঁ, এটা একটা ইট ক্যান বি অ্যান ইস্যু। এটা ডিপেন্ড করে আপনি কোথায় যায় ল্যান্ড করতেছেন, ঠিক আছে? সো আমি যেটা বলবো যে ইউর প্রফেশনালিজম, ইফ ইউ স্টে প্রফেশনাল অল দ্য টাইম, যে আপনি সবার সাথে প্রফেশনাল বিহেভ করবেন, প্রফেশনাল ওয়েতে কমিউনিকেট করবেন, কাউকে খুব ফ্রেন্ড ভাবারও দরকার নাই, অথবা কারো ব্যাপারে আপনার যদি বাজে ফিলিংস হয় যে শালার ভিতরে দেখতে পারি না, ওইটারে আবার ভাবে এক্সপ্রেস করা দরকার নেই, বা ফেসিয়াল এক্সপ্রেশন বা অন্য কোনো ভাবে যেন এক্সপ্রেশন না হয়। সো আই উড সে ইফ ইউ স্টে প্রফেশনাল, এগুলো খুব একটা ম্যাটার করে না। আচ্ছা, এই ডিসক্রিমিনেশন গুলো কি ফেস করতে হয় কিনা, ইট ডিপেন্ডস আপনি কোথায় যান। যদি আপনি এরকম একটা জায়গায় যান যেখানে আমেরিকান অনেক বেশি, আপনি একা ব্রাউন, অবশ্যই কিছুটা হলো আপনার কাছে হয়তো আনইজি ফিল হবে। বাট গেস হোয়াট, এগুলোই হলো গ্রোথ। এই এই পেইন গুলোই আপনাকে ধীরে ধীরে গ্রো করতে সাহায্য করবে। যেমন ভাইয়া আমাদের দেশে যেটা দেখা যায় যে বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকেও আমরা মেডিকেলে পড়াশোনা করি। অনেকে আছেন ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে। এখন যারা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আসে তাদের জন্য তো আসলে এই কোশ্চেনটা না। যারা বাংলা মিডিয়াম থেকে আসে তখন হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ একটা চ্যালেঞ্জ থাকে। যারা নেটিভ তাদের সাথে তো আমাদের আসলে কিছুটা ডিফারেন্স থাকে। তো এই ডিফারেন্সটাও আসলে কিভাবে আপনারা ওভারকাম করেছেন? হ্যাঁ, এখন ওই যে বললাম, দেয়ার উইল বি অলওয়েজ সাম ডিগ্রি অফ ডিফারেন্স, তাই না? সবসময় আপনার এই স্ট্রাগল তো থাকবে, এবং সবার অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ লার্নিং স্কিল সেটটা একরকম হয় না। আমি যেটা বলবো যে মানে সামহাউ, ওই যে বললাম যে আপনি একটা প্রবলেম যখন আইডেন্টিফাই করবেন যে হ্যাঁ, ইজ ইট এ প্রবলেম, অ্যান্সার ইয়েস, ইয়েস ইটস এ প্রবলেম, ইট ক্যান বি এ প্রবলেম। অনেক সময় দেখা যাবে ওরা আপনাকে কি বলতেছে আপনি এটা বুঝতেছেন না। তারপর অনেক সময় দেখা যাবে যে আপনার আম, মানে কোনো একটা কথা রিপিট করতে হচ্ছে। তারপরে মানে বটম লাইন হলো যে কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য আপনাকে কন্টিনিউয়াস কাজ করতে হবে। এটার কোনো ব্যতিক্রম নাই। এবং আমাদের আমাদের দেশে আরেকটা প্রচলিত কথা আছে, খুবই বুলশিট একটা আইডিয়া আছে। সেটা হলো স্টার্ট টকিং, গ্রামার ইজ নট, গ্রামার ডাজ নট ম্যাটার, স্টার্ট টকিং। হু সেড দ্যাট? গ্রামার ম্যাটার করে না, খালি কথা বলো, কথা বলতে থাকো, গ্রামার লাগবে না। হ্যাঁ, শোনেন, আমাদের মাথার মধ্যে এত এত গার্বেজ ঢুকানো হয়েছে, এগুলো ক্লিন করে একটা স্টুডেন্টের প্রিপেয়ার করতে অনেক সময় লাগে, ঠিক আছে? যদি গ্রামার না লাগে তাহলে আপনার ইংলিশ হবে এরকম, টুডেস ম্যাচ হোয়াট হ্যাপেনিং। দেখছেন না ইন্টারভিউ? ওই যে দেখেন, গ্রামার নাই, ইংলিশ বলতেছে, সেন্স মেক করতেছে না, আরো অকওয়ার্ড শোনাচ্ছে। তা এটা যেটা হয় সেটা হলো এক্সপোজার, ধীরে ধীরে এটা মানুষকে ইউজ টু করে দেয়, ঠিক আছে? তারপরে অনেক মানুষ মুভি টুভি দেখার কথা বলে, কিসের মধ্যে কি, লাইক আমি আসছি একটা স্কিল ডেভেলপ করতে, এখন আমি তো মুভি দেখতে গেলে আমার মাথা আবার মুভির নেশা রেখে যাবে, আরেক ঝামেলা। আমি অ্যাকচুয়ালি মুভি দেখার সাথে এটা টোটালি অ্যাগ্রি না। আমার কাছে মনে হয় এটা একটা কাউন্টার প্রোডাক্টিভ কাজ। মুভি দেখার পরে আমি আমার অনেক রেগুলার কাজ করতে পারবো না। আমার যেই লেভেল অফ এনথুসিয়াজম, ইন্টারেস্ট, ইন্টেন্সিটি, আমার মোটিভেশন, এগুলো কমে যাবে। তা আমি আমি যেটা করব, আমার পারপাসটা নষ্ট হয়ে যাবে, তাই না? সো আমার কাছে যেটা ইফেক্টিভ মনে হয়েছে, বা আমার কাছে মনে হয়েছে যে ডে টু ডে লাইফের অ্যাক্টিভিটির সাথে যে ইংলিশ গুলো মোর রিলেভেন্ট, সেটা হলো নিউজ চ্যানেল। আমরা যদি নিউজ চ্যানেল গুলো ফলো করি, নিউজ চ্যানেলের যে ইংলিশ গুলো সেগুলো যদি আমরা দেখি, প্যাটার্ন গুলো খেয়াল করি, ওরা কিভাবে কথা বলে, ওরা কি বলে না বলে, আই থিঙ্ক দোজ উইল বি ভেরি ভেরি ইফেক্টিভ এন্ড হেল্পফুল। দেন প্র্যাকটিস, কিপ প্র্যাকটিসিং। একটা হলো বি কনফিডেন্ট। It's okay if you cannot speak. It's okay if you need time. It's completely okay. It's completely okay to ask someone, would you please repeat, or excuse me, তাহলে ওরা রিপিট করবে, ইটস কমপ্লিটলি ফাইন। ওদেরকে অনেক কথা রিপিট করতে হয়, ওরা নিজেদের মধ্যে এরকম অনেক সময় কথা ওদেরকে রিপিট করতে হয়, ওরা বুঝে না। সো ইটস কমপ্লিটলি ফাইন। হ্যাঁ, দেখা যায় যে যখন ইউএসএমএল এর কথা চিন্তা করা হয় এক্সাম গুলো তখন আহ, আমরা অনেক ধরনের স্টাডি ম্যাটেরিয়ালস ইউজ করে থাকি। এর মধ্যে দেখা যায় যে অনেকে অনেক মেন্টরকে ফলো করে থাকেন বা অনলাইন কিছু কোচিং সেন্টার যে অনেক স্যাররা রান করে থাকেন। তো আসলে যারা একা পড়াশোনা করতে চান হয়তোবা সেই কোচিং সেন্টারটা অ্যাফোর্ড করতে পারছেন না, তো সেই হিসেবে তাদের আসলে কোন স্টাডি ম্যাটেরিয়ালস গুলো ফলো করা উচিত বা কোন ট্যাকটিক্স গুলো ফলো করলে তাদের জন্য বেটার হবে? বুঝতে পারছি। আম, খুবই কোশ্চেনটা খুব ইমোশনাল একটা কোশ্চেন। কেন সেটা বলি। বিকজ আই ওয়াজ সামওয়ান, আমি যখন স্কুলে ছিলাম তখন আমার কাছে মনে হতো, ইস, আমার যদি টাকা থাকতো তাহলে আমি ওই স্যারটার কাছে পড়তাম।
ঠিক আছে, এরকম মনে হতো মানে তা যাই হোক, এরকম যদি কেউ থেকে থাকে ভিডিও দেখতেছে যার কাছে মনে হতেছে যে টাকা নাই এই কারণে কোনো টিচার ওকে গাইড করতেছে না করতেছে না, ফিল ফ্রি টু রিচ আউট। ওকে, আমাকে খুঁজে বের করা ফেসবুক থেকে খুব কঠিন কিছু না, আমি গাইড করবো ইনশাআল্লাহ, ফ্রি, কোনো টাকা লাগবে না। নাও স্পিকিং অফ সেলফ প্রিপারেশন, সেটা হলো আপনি যদি খেয়াল করে দেখেন যে সেলফ প্রিপার মানে কোচিংটাকে অ্যাকচুয়ালি লাগবে কিনা বা কোচিং এর রিকোয়ারমেন্টটা কোন জায়গায়, এটাকে আমি টোটালি আজকে ডাইসেকশন করে দিই। ওকে, সো কোচিং এই জিনিসটা হলো একটা টুল, একটা এক্সট্রা টুল, এটা চাইলে কেউ ইউজ করতে পারে, ইউজ নাও করতে পারে। এই টুল রিলেটেড কিছু হ্যাজার্ড হতে পারে, এটা ডিপেন্ড করে আপনি কোন টুলটা পিক করেন। মেবি এই টুলটা ইফেক্টিভ, মেবি এই টুলটা নট ইফেক্টিভ অ্যাট অল, কিন্তু আপনি টুলটা অ্যাপ্লাই করছেন আপনার কাজে, পুরো জিনিসটাই আরো মানে ভালো চারো খারাপ হতে পারে। সো আই নো ইট কাইন্ড অফ স্ক্যারি, রাইট? ইটস নট, ইট ইজ। এখন কি জিনিস মানে কি কি জিনিস আমার কন্ট্রোল আছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? এখন আসি সেটা নিয়ে কথা বলি। সো স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার, সেলফ প্রিপারেশন পসিবল, অ্যান্সার হলো পসিবল। এবং ইউএসএমএল এর টোটাল জার্নিতে অবশ্যই দেখেন মেন্টরশিপ এক জিনিস আর কোচিং আরেক জিনিস। মেন্টরশিপ মানে হলো আমার ডিসিশন মেকিং এ অথবা আমি কোন একজনকে ফলো করতেছি এবং ওই ভাইয়া আমাকে যেটা বলতেছে আমি সেটা ফলো করতেছি। সো এটা দরকার কিনা? অ্যাবসলিউটলি, হেল ইয়া। সামওয়ান হ্যাভ টু টেল ইউ, সামওয়ান হ্যাভ টু গাইড ইউ, অর ইউ হ্যাভ টু ফলো সামওয়ান, ইউ হ্যাভ টু টেক ইনস্ট্রাকশন ফ্রম সামওয়ান। যদি একা একা আমরা জিনিসগুলো ফিগার আউট করি তাহলে যেটা হবে, হুইল রিইনভেন্ট করা হবে, চাকা পুনরায় আবিষ্কার করার মতন অবস্থা হবে। কারণ অলরেডি যে সিনিয়ররা অলরেডি পাথওয়ে গুলো ফলো করে মানে পাস করছে, তারা তাদের এক্সপিরিয়েন্স থেকে অনেক কিছু বলবে। যদি আমরা সিনিয়ররা অনেক উল্টাপাল্টা অ্যাডভাইস করি কিনা, হেল ইয়া, অবশ্যই আমরা অনেক উল্টাপাল্টা জিনিস অ্যাডভাইস করি, সেটা আমি প্রিভেন্ট করতে পারবো না ভাই। সো আপনাকে যেটা করতে হবে, ইউ হ্যাভ টু ফাইন্ড অ্যান অনেস্ট মেন্টর, আনবায়াসড মেন্টর, যে আনবায়াসড মেন্টরের একমাত্র ইন্টারেস্ট হলো আপনার সাকসেস, এবং সে হলো অনেস্ট, ঠিক আছে? কারণ আমাদের এই কথা, আমরা যে কথাবার্তাগুলো বলি এটার মধ্যে অনেক সময় নিজেকে জাহির করার টেন্ডেন্সি থাকে, নিজের অন্য বেনিফিট অনেক অনেক কিছু থাকে, দ্যাটস ওয়াই, অথবা আমাদের ইন্টারপ্রিটেশন ভুল থাকে। এই জন্য অনেক মেন্টরের অনেক কিছু হয়তো গ্রহণযোগ্য না, কিন্তু এটা ইটস টাফ টু ফাইন্ড এ মেন্টর। সো যদি আমি বলি আপনার কোচিং লাগবে কিনা, নো। মেন্টর লাগবে কিনা, অফকোর্স, ইন এভরি সেগমেন্ট অফ ইউর লাইফ, এভরি সেক্টর ইন ইউর লাইফ। এবং ডু আই হ্যাভ মেন্টর? মেনি। মেন্টরকে ফলো করা নিয়ে একটা কথা বলি, সেটা হলো মেন্টরের কাছে যাবেন একটা ওপেন মাইন্ড নিয়ে। মোস্ট অফ দ্য টাইম স্টুডেন্ট আমার কাছে আসে, রিসেন্টলি আমার কাছে একটা স্টুডেন্ট আসলো, ওরে আমি বুঝাইতে পারলাম না যে বি মাই মেন্টি নট মাই কাস্টমার। সে বুঝলো না, বুঝলোই না। তো টাকা সমস্যা, বল ভাই আমার টাকা সমস্যা, আমি পারবো না, আপনি কনসিডার করেন। আমরা টিচাররা আমরা কনসিডার করার জন্য তো বসে আছি না, সেটাও বলবে না। সে যেটা চাবে সেটাই করবে। সো এই এক্সপিরিয়েন্স গুলো আমাদের জন্য নতুন না, কন্টিনিউয়াস একটা এক্সপিরিয়েন্স। স্টুডেন্টরা বিভিন্ন সময় ডিসিশন নিয়ে আসে, ভাইয়া এটা করলে কেমন হয়, এটা করলে কেমন হয় না, এটা করবো নাকি এটা করবো, আচ্ছা যাও এটা করো, এটা আমার মোস্ট ফিজিবল মনে হচ্ছে, ভাই এটা করলে কেমন হয়, তাহলে তুই জিগালি কেন? আপনার কাছে যেটা হবে, আপনার কোন একটা ইফেক্টিভ মেন্টর, তার নিজের প্রোডাক্টিভিটি বেশি, সে নিজে এই কারণে বিজি বেশি, তার কিন্তু আপনার কনভিন্স করার সময় নেই। সে যখনই বুঝবে আপনি এখানে আপনার ওই কি বলে গাইডেন্স মানে ফতোয়া শপিং করতে আসছেন, ঠিক আছে, এটা করা যাবে কিনা, ওই হুজুর বলছে এটা করা যাবে, ঠিক আছে, আপনি যখনই উনি বুঝবে যে আপনি এগুলো করতে আসছেন, উনি আপনার কাছ থেকে মুখ সরাই নেবেন এবং বুঝতেও পারবে না উনি আপনার কাছ থেকে মুখ সরাই নিচ্ছে। মেন্টর মেন্টি এগেইন, এটা নিয়ে আরেকটা সেশন করা যাবে, কিভাবে একটা ভালো মেন্টর মেন্টি রিলেশনশিপ বিল্ড করতে হয়। সো মেন্টর মেন্টরশিপ এটা একটা লং টার্ম রিলেশনশিপ, ইট বিল্ডস অন ট্রাস্ট, এবং একটাই ইন্টারেস্ট, সেটা হলো মেন্টির সাকসেস। তো মেন্টরের লাভটা কি? মেন্টরের লাভ হলো একটা রিওয়ার্ডিং একটা ফিলিং। যেমন আমার মেন্টর যেমন জামিল ভাই, সারা জীবন লাইফ লং ওনার জন্য দোয়া করবো, ওনার জন্য আমার একটা মন থেকে রেসপেক্ট ভালোবাসা, এটা একটা এই একটা জিনিস। এবং আমার প্রতি হয়তো বা আমার অনেক স্টুডেন্টের হয়তো বা থাকবে, একজন থাকলে হয়েছে আর কি, রাইট? তা এটা হলো মেন্টরের প্রাপ্তি। এখন আসি স্পিকিং অফ কোচিং। কোচিং যে কাজগুলো করতে পারে একটা স্টুডেন্টকে, সেটা হলো পড়াই দিবে, বুঝাই দিবে, এটা পড়ো, এটা এভাবে বুঝো, এটা বুঝানোটা সহজ করে দেয়। সেম জিনিস আমাদের ফ্রি কিছু ম্যাটেরিয়াল আছে, যেমন বিএনবি একটা ম্যাটেরিয়াল, কাপলানের লেকচার একটা ম্যাটেরিয়াল, ইউটিউবের অসমোসিস ভিডিও লেকচার্স এগুলো একটা ম্যাটেরিয়াল, প্যাথমার ভিডিও এগুলো একটা ম্যাটেরিয়াল। সো কোন একটা স্টুডেন্ট তার বোঝার জন্য, বোঝার যে ফেজটা, এই ফেজটাতে সে অনেক কিছু ইউজ করতে পারে।
সেই রিসোর্স গুলো ইউজ করতে পারে। আদার যে ফ্রি লেকচার্স আছে সেই লেকচার গুলো ইউজ করতে পারে। ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো ইউজ করতে পারে। কিন্তু হ্যাঁ, তার কাছে একটু হ্যাফ হ্যাজার্ড মনে হতে পারে, কিন্তু এটা পসিবল কেন? পসিবল। কি করলে লেস হ্যাফ হ্যাজার্ড মনে হবে? সে যদি একটা বই ফলো করে, যে আমি সিঙ্গেল বুক ফলো করবো এবং এই বুকের টপিক ওয়াইজ আমি জিনিসগুলোকে অ্যাড্রেস করবো, আমি বুঝছি কিনা, ডাজ ইট মেক এনি সেন্স, আচ্ছা এটা কেন হলো, এটা কেন হলো না, আচ্ছা এটা রিলেটেড ভিডিও দেখি। এবং সে যদি সামহাও রিসোর্স গুলোকে কম্বাইন রাখে, সে ফর এক্সাম্পল ডিএনএ রিপ্লিকেশনটা আমি বুঝতে চাই, এখন এটার জন্য 5টা ভিডিও দেখা দরকার নাই, একটা ভিডিও দেখবো, ভালোভাবে বুঝবো, দেন ওয়াক ওয়ে নেক্সট ভিডিওতে চলে যাবো। সো কেউ যদি একটা সিঙ্গেল ম্যাটেরিয়াল ফলো করে এবং কেউ যদি খুব বেশি এক্সেস ম্যাটেরিয়াল ফলো না করে, তাহলে তার জন্য সেলফ প্রিপারেশন নেওয়া সম্ভব। বর্তমানে আমাদের চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি অনেক সময় অনেক কিছুকে লেমেন টার্মে বুঝানো, এক্সপ্লেন করা, সহজ ভাবে বোঝানোর ব্যাপারে হেল্প করে, আমরা সেটা এক্সপ্লেন করতে পারি। আমাদের ফেসবুকে অনেক ইউএসএমএল প্রিপারেশনের ফ্রি গ্রুপ, মানে গ্রুপ আছে, সেখানে যদি কেউ পোস্ট করে যে আচ্ছা সামওয়ান প্লিজ এক্সপ্লেন দিস, সেটা এক্সপ্লেন করে দেয় অনেকে। রেডিটে পোস্ট করা যেতে পারে, প্লিজ সামওয়ান এক্সপ্লেন দিস, সেটা পোস্ট করা যায়। আমার নিজস্ব এরকম একটা দুটো ইউএসএমএল গ্রুপ আছে, ইফ ইউ পোস্ট দেয়ার দেখবেন কেউ না কেউ আপনাকে সেটা এক্সপ্লেন করে দিচ্ছে, ঠিক আছে? সো এটা হলো প্রিপারেশন ফেজ। তারপরে যে কোনো দিকের নেভিগেশনের ক্ষেত্রে আপনি আপনার নেসেসারি কোন ইনফরমেশনটা দরকার আপনার ডিসিশন মেকিং এ, সেটা আপনি জিজ্ঞেস করতে পারেন। এটা अगेन অ্যাবসলিউটলি হেলিয়া ডুয়েবল। যখন আপনি স্টেপ 1 শেষ করে ফেলবেন, তখন আপনি দেখবেন ইউএসএমএল এর অনেক কিছু আপনি নিজেই পারেন, স্টেপ 2 সিক এর ক্ষেত্রে কোচিং করার একদমই দরকার নেই। তখন আপনি স্টেপ 2 সিক এর কোশ্চেন গুলো সলভ করে দেখবেন আপনি নিজে নিজে অনেক কিছু বুঝতেছেন। अगेन যেটা একটা দুটো জিনিস বুঝবেন না, ইউটিউবের ভিডিও দেখেন, চ্যাট জিপিটির হেল্প নেন, ওয়েবসাইটের হেল্প নেন, নেভিগেট করেন, আপনাকে একটু বেশি হার্ড ওয়ার্ক করতে হবে আর কি। সো কোচিং যে কাজটা করতে পারে হয়তো আপনার লাইফটা একটু ইজি করে দিবে, কিন্তু এট দ্য এন্ড ইউ হ্যাভ টু ডু অল দ্য ওয়ার্ক। এবং এটা অফকোর্স এটা নেসেসারি না, এবং এটা একটা এক্সপেন্স। থ্যাংক ইউ সো মাচ ভাই। ভাই আরেকটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে যে আপনার যে জার্নিটা, এই জার্নির মধ্যে আপস এন্ড ডাউন ছিল। এই যে যখন দেখা যায় যে একটা স্টুডেন্ট বা একজন ড্রিমার, যে আসলে স্বপ্ন দেখছে একজন সার্জন হবে ইউএসএ তে, বাট কোনো কারণে দেখা যাচ্ছে সে আসলে কোনো একটা ফেলের সম্মুখীন হলো, যে এক্সাম দিল, খুব এক্সপেক্টেড রেজাল্ট ছিল, বাট আসলে সে সাকসেসফুল হতে পারেনি। ওই সময়টা আসলে তাকে কিভাবে কিভাবে আসলে নিজেকে এই সিচুয়েশন থেকে ওভারকাম করবে? ওকে, ওয়েল, স্ট্রেস রেসপন্স, স্ট্রেসফুল সিচুয়েশনে আসলে এক এক মানুষ এক এক ভাবে ডিল করে, এক এক মানুষ এক এক ভাবে এটাকে ফেস করে, ঠিক আছে? এক এক এইজে আমরা এটাকে এক এক ভাবে ডিল করি। যেমন একটা এইজে হয়তো আমি বাইরে চলে যেতাম, বন্ধুদের সাথে ঘুরতাম, একটা এইজে হয়তো আইসক্রিম আর চকলেট খাইতাম। সো কিন্তু ইউনো প্রথমে বুঝতে হবে যে ইফ এনিথিং হ্যাপেন্স টু বি স্যাড, ইটস ইটস ওকে টু বি স্যাড। এটা হলো ফার্স্ট জিনিস, যে স্যাড হওয়াটা ওকে, একদিন দুদিন স্যাড ফিল করাটা ওকে। আমি আমি যে প্যাটার্নটা ফলো করি সেটা হলো যে আমাদের আসলে এই স্যাডনেস গুলো যেটা থেকে আসে, সেটা হলো স্যাডনেস একটা ব্যাপার আছে, সেটা হলো যে একটা সার্টেন স্টেজ থাকবে, সেটা হলো রিফ্লেক্টরি পিরিয়ড। এই সময়ের স্যাডনেসটা আসলে ফিক্স করা সম্ভব না। একটা রিফ্লেক্টরি পিরিয়ড, সে একটা ইভেন্ট ঘটছে, আমি পরীক্ষায় ফেল করছি, অথবা আমার খুব নিকটের কেউ একজন মারা গেছে, দেন আই উইল বি স্যাড ফর ফিউ ডেজ, রাইট? এটা খুবই স্বাভাবিক। এখন এই সময়টা আমার উচিত না তাড়াতাড়ি ফিক্স করে ফেলো, স্যাডনেস থেকে হঠাৎ করে হ্যাপি হয়ে যাও, ইট উইল লুক সো অকওয়ার্ড। বা অন্য একজন, মানে অন্য একজন মানুষের উচিত না ওই মানুষটা সেদিনই মোটিভেট করে স্যাডনেস ফিক্স করে ফেলানো, ঠিক আছে? তো যাক, আমাদের যেটা চেষ্টা করতে হবে, আমাদের এই রিফ্লেক্টরি পিরিয়ডটাকে ছোট করে নিয়ে আসা, কোনোভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি ছোট করে নিয়ে আসা যায় না। এবং এখানে হলো আপনার আমার রেজিলিয়েন্সটা লুকিয়ে আছে, যে আমাদের এই আপস এন্ড ডাউনস, বিভিন্ন কারণে আপস এন্ড ডাউনস হয়, তাই না? তাহলে এখন আসেন লেটস টক অ্যাবাউট কোন কারণে কারণগুলো কমায় আনা যায় কিনা। তো যেটা দেখা যায়, আমাদের আসলে মন খারাপ হওয়ার কারণের সংখ্যা মন ভালো হওয়ার সংখ্যার চেয়ে অনেক বেশি। কেউ মেসেজে রিপ্লাই না দিলে মন খারাপ, ফেসবুকে লাইক না দিলে মন খারাপ, এটা না করলে মন খারাপ, দাওয়াত না দিলে মন খারাপ, দাওয়াতে না আসলে মন খারাপ। সো আপনি যদি দেখছেন, মানে দুই ওয়ে, বোথ ওয়ে। তারপরে একটা এটা মিস করছি মন খারাপ, পড়ালেখা হয় নাই মন খারাপ, আমি পাস করছি আমার বন্ধু পাস করে নাই সেটাও মন খারাপ। সো যেটা দেখা যায় সেটা হলো যে আমাদের আসলে মন খারাপের মেজর, মানে মন খারাপের কারণ মন ভালোর কারণের চেয়ে অনেক বেশি। এবং মন খারাপের অনেক কিছু এরকম যেটার মধ্যে আসলে আমাদের কন্ট্রোল নাই।
সো এটা অ্যাগেন এটা হলো একটা একটা লাইফ হ্যাক। এটা ওই যে বললাম একটা লাইফ স্কিল, যে ওই যে বললাম যে আফটার গ্রাজুয়েশন আপনার সাকসেসের অনেক কিছু ডিপেন্ড করবে আপনার ক্যারেক্টারের উপরে, হাউ ইউ হ্যান্ডেল দিস স্ট্রেসফুল থিং। কিছু কিছু মানুষের মন ভালো রাখার জন্য তাদের খুব বেশি প্যাম্পারিং করতে হয়। Why? Why you are dependent? So much dependent on those things. অনেক কমপ্লিমেন্ট দিলে তার মন ভালো হয়, অনেক ভালো কিছু হলে তার মন ভালো হয়, সো যে মানুষটা সাকসেসফুল হবে, try to visualize a successful person, a strong person, a strong human being, যে সেলফ কেয়ার করতে পারে, যে নিজের জন্য অ্যাডিকুয়েট, যে সোসাইটির জন্য একটা অ্যাসেট, যে তার জুনিয়রের জন্য একটা অ্যাসেট, যে তার সিনিয়রের একটা গর্বের বিষয়বস্তু, রাইট? যে তার পেশেন্টের জন্য একজন ডেডিকেটেড, মোটিভেটেড, এনার্জেটিক ডক্টর। ভিজুয়ালাইজ সামওয়ান লাইক দিস। সো ট্রাই টু বি সামওয়ান লাইক দিস। না ওরকম না, কি হিসেবে তেনাই দিছে, কি হিসেবে ও মুখে মেসেজ রিপ্লাই দেয় নাই, ও আমার দাওয়াত দেয় নাই, ও আমার দাওয়াতে আহে নাই, মানে এসব লেম এক্সকিউজ গুলো থেকে আমাদেরকে আসলে নিজেকে ডিটাচ করতে হবে এবং থিঙ্ক করতে হবে, there are certain things it's not related to me, it's them, it's their life. সো আমি যেটা বলবো যে আমাদের হ্যাপিনেস এর ডিপেন্ডেন্স গুলো প্রথমে ডিসকানেক্ট করতে হবে, যে এত কিছুর উপর আমার হ্যাপিনেস ডিপেন্ডেন্ট থাকতে পারে না। তারপর হ্যাঁ তুমি যেটা বলছো যে অ্যাবসলিউটলি দেয়ার আর সামথিং রিলেভেন্ট, যেমন ফর এক্সাম্পল আমার নিজের লাইফের আপস এন্ড ডাউনস, আমার কাঙ্ক্ষিত স্বপ্নে আমি পৌঁছাতে পারলাম না, আমার কাঙ্ক্ষিত রেজাল্ট আমার আসলো না, দেন টেক এ মোমেন্ট, রিভিজিট, রিথিঙ্ক, থট প্রসেসটা চেঞ্জ করি এবং গেস হোয়াট, লেটস মুভ ফরওয়ার্ড। কারণ আমার কাছে মনে হয় মানে আজকে থেকে হয়তো বা 6 বছর পরে কি আমার এই ভুলটা মানুষ মনে রাখবে কিনা, বা আমি মনে রাখবো কিনা, বা আমার এই ভুলটা আমাকে কতটুকু ইম্প্যাক্ট ফেলবে, অথবা আমার এই রেজাল্টটুকুকে আমি কি পেলে আমি এটাকে ওভারকাম করতে পারবো, তখন দেখবেন মেজরিটির সময় আপনার মনে এই অ্যান্সার গুলো চলে আসতেছে যে হ্যাঁ, ইটস নট দ্য এন্ড অফ ওয়ার্ল্ড। এবং মোস্ট অফ দ্য টাইম আমি এটাই জানি যে দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। এটা আমি আমার 7 বছরের ছেলে ওকে বলছি। ওকে আমি সবসময় একটা কথা বলি যে বাবা, নো ম্যাটার হোয়াট ইউ ডু, তুমি মেস আপ করতে পারো, তুমি এমন হতে পারে যে তোমার কাছে এত হেট হচ্ছে পার্সোনালি যে কি করলাম, কি হলো আমার, মানে আমি কিভাবে বাবা মাকে মুখ দেখো। আমি আমার ছেলেকে বলছি আই উইল বি অলওয়েজ উইথ ইউ, আই উইল বি অলওয়েজ অন ইউর সাইড, এন্ড উই উইল ওয়ার্ক টুগেদার টু গেট ইট ফিক্সড। ঠিক আছে? সো you need some degree of motivation, spirit, that you'll be able to fix it and you'll be able to move forward. And maybe you need a mentor, maybe you need someone, you need to talk to someone, এবং ওই এরকম এরকম সামওয়ান জীবনে থাকা এটা একটা ব্লেসিং। আই হ্যাভ মাল্টিপল পারসন, যেমন ফর এক্সাম্পল আমার বাবা এরকম, আমার একটা ফ্রেন্ড আছে সে এরকম, আমার লাইফ পার্টনার এরকম। সো ইউ নো, অফকোর্স ইউ উইল হ্যাভ সামওয়ান যার সাথে শেয়ার করা যায় এবং মুভ ফরওয়ার্ড করা যায়। থ্যাংক ইউ সো মাচ ভাই। ভাই, আরেকটা জিনিস দেখা যায় যে আমাদের মধ্যে সবাই মোটামুটি থাকে যে অ্যাডাল্ট এজে আমরা এই জার্নি গুলো শুরু করি। বাংলাদেশের অনুযায়ী আমরা সবাই ইয়াং অ্যাডাল্ট থাকি, 30 বা মোর দেন 30 ইয়ার্স তখন আমাদের রানিং থাকে। এই সময়টাতে আমাদের পার্সোনাল লাইফ, ফ্যামিলি ফর্ম করার একটা ব্যাপার থাকে। তো এক্স্যাক্টলি, জি, নাইস কোশ্চেন। তখন আমরা আসলে পার্সোনাল লাইফ এন্ড প্রফেশনাল লাইফ প্লাস হচ্ছে ক্যারিয়ারে নতুন কোনো কিছু অথবা নিজের ড্রিমের সাথে মিট করার জন্য যে স্ট্রাগলটা যায় আমাদের, এই যে জিনিসগুলোর মধ্যে ব্যালেন্স করার যে ব্যাপারটা, এটা আসলে কোন ওয়েতে করাটা উচিত বলে আপনার মনে হয়? Um, of course, it's a great question, এবং it can be overwhelming, is not it? It can be overwhelming, but এটাই তো লাইফ। এবং একটা একটা সময় মনে হবে কি জানো, বা আমার এখন মনে হয় লাইফ তো খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে, লাইফ তো খুব দ্রুত দ্রুত ফুরায় যাচ্ছে। তাহলে আমরা যদি প্রথম থেকে এই মাল্টিপল জিনিস একসাথে না করি, তাহলে দেখা যাবে অ্যাট দ্য এন্ড আমাদের প্রোডাক্টিভিটি অথবা আমাদের অ্যাকমপ্লিশমেন্ট অথবা আমাদের এক্সপ্লোর অনেক কম। যেটা বলবো আমি এনকারেজ করবো, ট্রাই টু ডু মাল্টিপল থিংস এট দ্য সেম টাইম। কিন্তু এখানে একটা একটা ডিফারেন্ট ভিউ পয়েন্ট আছে। সেটা হলো অ্যাগেন দ্য ওয়ে অফ থিঙ্কিং। ইয়োর ওয়ে অফ থিঙ্কিং লিডস ইয়োর ফিলিংস। সো একটা ফ্লো চার্ট আছে এরকম, যে সে কোন একটা ইভেন্ট, কোন একটা স্টিমুলাস, দেন ওয়ে অফ থিঙ্কিং লিডস টু দ্য ফিলিং, and how we feel, it leads to the action, how we perform, and how we perform that leads to the point, what is our output,
হোয়াট ইজ আওয়ার প্রোডাক্টিভিটি, এবং গোজ অন, রাইট? এভাবে চলতে থাকে। সেই প্রোডাক্টিভিটি আমাকে আবার হয়তো বা হ্যাপি করবে, আনহ্যাপি করবে। সো ফ্লো চার্ট আবারও বলি, স্টিমুলাস অর এনভায়রনমেন্ট, তারপরে হলো থট প্রসেস, তারপরে হলো কি বলে ফিলিং, তারপরে হলো অ্যাকশন, তারপরে হলো আউটকাম। সো আমরা যেটা করি, আমরা বিভিন্ন ওয়েতে এটা করি এবং এটাকে ফিক্স করার চেষ্টা করি। নট ফিলিং ওয়েল বাট কিপ ডুইং স্টাফ। তোমার ভালো ফিল করতে হবে না, ভালো মানে কিপ ডুইং স্টাফ, সো আরো বার্ন আউট হও। অথবা নট ফিলিং ওয়েল, তুমি এনভায়রনমেন্ট চেঞ্জ করো, আইসক্রিম দাও, চকলেট দাও, হ্যান দাও, ত্যান দাও, আরো মেস্ট আপ করো, ঘুরতে যাও, আরো সময় নষ্ট করো, আরো সময় নষ্ট করে আরো বেশি মানে প্রোডাক্টিভিটি এফেক্ট হবে, আরো বেশি স্যাড হবা। সো অ্যাগেন টেক হোম মেসেজ হলো আমাদের থট প্রসেসের মধ্যে এই জিনিসগুলো আছে। সো তুমি যেই জিনিসটা বললা যে হাউ টু ব্যালেন্স, ইটস এ ভেরি ওভারওয়েলমিং থিঙ্কিং, ইটস এ ভেরি ওভারওয়েলমিং থিঙ্কিং, যে আচ্ছা এত কিছু একসাথে কিভাবে করবো, ওয়াও। বাট আমরা যেভাবে এটাকে হ্যান্ডেল করতে পারি সেটা হলো কম্পার্টমেন্টালাইজ করা, যে ওকে আমি তিনটা জিনিসে কাজ করব। এটা আমার প্রফেশনাল, এটা আমার কাজ যেটার মাধ্যমে আমার রিজিক আসবে, যেটার মাধ্যমে আমি ভাত খাবো। আরেকটা হলো আমার স্কিল ডেভেলপমেন্ট অথবা এডুকেশন লার্নিং, এটার জন্য একটা কাজ। আর একটা হলো ফ্যামিলি টাইম, যে আমার বেবি অথবা আমার ফ্যামিলির পিছনে আমি টাইমটা দিব। সো আমি যে কাজ যেটা করতে পছন্দ করি সেটা হলো আমি কম্পার্টমেন্টালাইজ করি আমার কাজগুলোকে, এবং একটার সাথে আরেকটাকে মিক্স করার চেষ্টা করি না। এবং আমি কখনো এভাবে চিন্তা করি না, নিজেকে বলি না ও মাই গড কিভাবে করবো, কিভাবে হবে, এটা না, এটা করি না আমি। মানে ফ্রিক আউট হওয়ার চেষ্টা করি না। আমি চিন্তা করি যে ওকে আজকে দিনে আমার কাজ কি, আমি একটা দিন একসাথে নেই, যে ঠিক আছে আজকে স্যাটারডে, আজকে সকালে আমি এটা করবো, বিকালে এটা করবো, রাত্রে এটা করবো। তারপরে ওকে মানডেতে আমি ফ্যামিলির জন্য এটা করবো, পড়াশোনার জন্য এটা করবো, এটার জন্য এটা করবো। এট দ্য এন্ড অফ দ্য উইক আমি আবার রিভিউ করি যে আমার কাজগুলো অ্যাকমপ্লিশ হয়েছে কিনা। মোস্ট অফ দ্য টাইম অ্যাকমপ্লিশ হয় না, বাট আমি কিপ রিভিউ করতে থাকি এবং পরবর্তীতে কোন একটা সময়টা অ্যাকমপ্লিশ হয়ে যায়। সো Alhamdulillah, I think I'm okay from this balanced perspective. I have 4 kids, Alhamdulillah, mashallah. চারটাই ছেলে। আর আমি তো এদিকে রেসিডেন্সি মানে শুরু করলাম। তবে হ্যাঁ এফেক্টেড হয় কিনা, হ্যাঁ এফেক্টেড হয়, কিছুটা এফেক্টেড হতে পারে। মানে অনেকে আছে যে যদি আপনি খুব বেশি ক্রেজি হন, ফ্যামিলির দিকে কোনো সময় দিলেন না, তাহলে হয়তো আপনার একাডেমিক্যালি আরেকটু বেশি গ্রোথ হতেও পারে, এরকম আর কি। বাট অ্যাগেন it's hard to find a balance, এবং the definition of balance is different for everyone. I think আমরা সময়ের খুব শেষ পর্যায়ে চলে আসছি, তাই না? জি। ওকে। হ্যাঁ, আমাদের লাস্টের দিকে প্রোগ্রামের অংশটুকু এখন আমরা আছি। আপনি যদি আমাদেরকে একদম এন্ডে এসে বলতেন যে আপনার পুরো জার্নিতে এখন পর্যন্ত যে চ্যালেঞ্জেস গুলো আপনাকে সবচেয়ে বেশি যে চ্যালেঞ্জ গুলো আপনি সবচেয়ে বেশি ফেস করেছেন, একজন নিউ কামারের জন্য আপনার আসলে সেই চ্যালেঞ্জ গুলো থেকে 3টা যদি আপনি তাদেরকে অ্যাডভাইস করতে চান, সেই 3টা কি হতে পারে? তিনটা তো অনেক। আচ্ছা, তিনটার মধ্যে একটু একটু চিন্তা করে বলি। আসলে আমার কাছে কেন যেন মনে হয় যে কোনো একটা জার্নিতে আমরা নিজেরা হলো সবচেয়ে বড় ব্যারিয়ার। I personally don't like to blame other people. সো আমার কাছে মনে হয় আমি আমার সকল আজকে যারা এই অনুষ্ঠানটা দেখতেছে বা যারা প্রোগ্রামটা দেখতেছে সবাইকে বলবো, প্লিজ স্টপ ব্লেমিং আদার পিপল, অর সবসময় নিজের দিকে ফোকাস করা, হাউ আই ক্যান চেঞ্জ, হোয়াট আই ক্যান ডু ডিফারেন্টলি, এদিকে চিন্তা করি। ফ্যামিলি সাপোর্ট নাই, দেয়ার আর সো মেনি পিপল তাদের ফ্যামিলি সাপোর্ট নাই, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট। সো অ্যাট দ্য এন্ড আমাদের হয় রেজাল্ট থাকবে, না হলে এক্সপ্লানেশন থাকবে, তাই না? আমরা হয়তো টেম্পোরারি এক্সপ্লেনেশন, এটা সেটা এই জন্য হয় না, সেটার জন্য হয় না, ফাইন। কিন্তু হোয়াট, তোমার চেয়ে বাজে সিচুয়েশনে থেকে তোমার চেয়ে অনেক উপরে যাবে এরকম মানুষ পৃথিবীতে আগেও ছিল, এখনো আছে, সামনেও আসবে। সো স্টপ ব্লেমিং আদার পিপল। ওর বউ ওরে সাপোর্ট দেয় না, এই কারণে করতে পারে না। ও করবে, ওর হাজবেন্ড ওরে সাপোর্ট দেয় না, এই কারণে করতে পারে না। You can do this, you can do this game, it's fine, it's up to you. বাট আউটকাম যদি চেঞ্জ না হয় তাহলে লাভ কি? আমি অ্যাকচুয়ালি আউটকামে ফোকাস করার চেষ্টা করি। আমি আমার জুনিয়রদেরকে বলবো যে প্লিজ ফোকাস অন আউটকাম, ফিক্স ইট, লেটস টক অ্যাবাউট সামথিং, হাউ আই ক্যান ফিক্স ইট। এবং আমি একটা জিনিস ফিক্স করার জন্য যদি অন্যের উপরে ডিপেন্ডেন্ট থাকি, এটা ফিক্স নাও হতে পারে। হাউ আই ক্যান ফিক্স ইট, এটা একটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। সো আই উড সে বি প্রোঅ্যাক্টিভ,
টেক দ্য ওনারশিপ অ্যান্ড বি প্রোঅ্যাক্টিভ। টেক দ্য ওনারশিপ অফ ইউর লাইফ। অন্য মানুষকে ব্লেম নিও না। কেউ হেল্প মানে কান্নাকাটি শুনতে শুনতে আপনি দেখবেন ধৈর্য হয়ে যাবেন। কেউ হেল্প করে না, কেউ গাইড করে না, কেউ সাপোর্ট করে না, আমার ফ্যামিলি সাপোর্ট নাই, আমি এটা সেটা, দেখেন একটা কান্নাকাটি থাকে আমাদের ইয়াতে। আপনি যদি ইউএস এর মেডিকেল স্টুডেন্টদের সাথে কথা বলেন, ইউএস এর মেডিকেল স্টুডেন্ট যারা নিউরো সার্জারিতে ক্যারিয়ার করতে চায়, যারা সার্জারিতে ক্যারিয়ার করতে চান, ওর সাথে যদি কথা বলেন, ও একটা মোমেন্টের জন্য আপনার সাথে ক্রাই করবে না, এরকম কান্নাকাটি করবে না। কিন্তু খবর নিয়ে দেখবেন ও ঠিকই ডোর করতেছে, এটা করতেছে, সেটা করতেছে, অনেক কিছু করতেছে, অনেক তুফান যেতেছে ওর লাইফে, কিন্তু ওইটা আপনার সাথে শেয়ার করবে, কারণ ও ওটাকে হ্যান্ডেল করতে পারতেছে। ওকে, এবং ও ব্লেম দিচ্ছে না অন্য কাউকে, এবং ও বুঝতেছে এটা ওকে হ্যান্ডেল করতে হবে, এখানে কিছু করার নেই। সো বি প্রোঅ্যাক্টিভ, বি প্রোঅ্যাক্টিভ অ্যান্ড টেক দ্য ওনারশিপ। আর 2 নম্বর জিনিস যেটা আমি বলবো সেটা হলো আসলে আমাদের অ্যাকচুয়াল ব্যারিয়ার গুলো আমরা নিজেরা, আমাদের নিজেদের থট প্রসেস, আমরা খুবই স্কেয়ার্ড হয়ে যাই, আমাদের ফিউচারের আনসার্টিনিটি অনেক স্কেয়ার্ড হয়ে যাই। তারপরে আমরা আমাদের ডেফিনেশন অফ সাকসেস, কি পাইলে আমরা হ্যাপি হবো, কি পাইলে আমরা হ্যাপি হবো না, এটাই আমরা জানি না। সো অ্যাকচুয়ালি নিজের এগেনস্টে যে ব্যাটলটা সেটা অনেক ইম্পর্টেন্ট। নিজের ভ্যালু বুঝতে পারা এবং নিজের এগেনস্টে যে ব্যাটল সেটা ইয়ে করা। এবং 3 নম্বর অ্যাডভাইস আমি যেটা বলবো সেটা হলো, আচ্ছা 2 নম্বরটা শেষ করি, সেটা হলো এই ধরনের এংজাইটি যত আসবে তত বেশি আল্লাহর উপর ভরসা করতে হবে, যে আল্লাহ যেটা আমার জন্য ভালো রাখছে সেটাই হবে ইনশাল্লাহ, আমি চেষ্টা করতে থাকি ভালো কিছু হবে ইনশাল্লাহ। অর্থাৎ সাম ডিগ্রি আপনাকে আল্লাহর উপর ভরসা করে আগাইতে হবে। আই নো ইটস ভেরি টেরিফাইং, আই নো ইটস আনসার্টেন, এটা আনবিলিভেবল, আই নো, এবং ইট ইজ লাইফ, এরকমই, মানে বিশ্বাস করেন এরকমই। আমি জানি আমার স্টুডেন্টরা আমার কাছে অনেক চায়, আশার কথা শুনতে চায়, কিন্তু কি আশা দেবো বলেন? আমি তো জানি না তা কার ফিউচারটা কিরকম, জানি না। আমরা কেউ আসলে ফিউচার জানি না, এটা জানা সম্ভব না, কিন্তু আমরা একটা জিনিস জানি, আল্লাহর উপরে আমরা ভরসা করতে পারি, এটা জিনিস জানি। ঠিক আছে? আর 3 নম্বর কি বলা যায়? 3 নম্বর হলো অলওয়েজ ট্রাই টু ইমপ্রুভ ইয়োরসেলফ। দিস ইজ সামথিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা যখন ইমপ্রুভমেন্ট গুলো করতে চাই তখন আমরা মেসড আপ করি, মেসড আপ করলে আমরা আবার ফ্রাস্ট্রেটেড হই, তখন আমরা আবার সেটাকে ইমপ্লিমেন্ট করতে চাই। সে ফর এক্সাম্পল আমরা আপনি আপনার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করতে চান, যে কিন্তু এখন অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করতে যে মাঝখানে একদিন আবার আপনি হঠাৎ করে খেপে গেছেন, রাগ হয়ে গেছেন, ওকে ফাইন, দ্যাট ওয়াজ এ মিস্টেক, ট্রায়াল এন্ড এরর, ফিক্স করে আবার পরবর্তীতে ঠিক করেন। ধরেন আপনি আপনার টাইম ম্যানেজমেন্ট স্কিলটাকে ইমপ্রুভ করতে চান, ধরেন আপনি স্পিরিচুয়ালি ইমপ্রুভ করতে চান, কিন্তু স্পিরিচুয়ালি ইমপ্রুভ করতে যে আপনি আবার গুনাহ করে ফেলছেন, আপনি আবার একটা খারাপ কাজ করে ফেলছেন, হ্যাপেন্স, ফরগিভ ইয়োরসেলফ, ফরগিভ ইয়োর পাস্ট, সিক ফরগিভনেস এন্ড মুভ ফরওয়ার্ড উইথ হোপ। এটা হলো আর কি কন্টিনিউয়াস ইমপ্রুভ করা, কন্টিনিউয়াস, এবং ইটস নট লেট, কন্টিনিউয়াস ইমপ্রুভ করার চেষ্টা করা, এটা অনেক ইম্পর্টেন্ট। সো আই গেস 3টা, টেক দ্য ওনারশিপ অফ ইউর লাইফ, বি প্রোঅ্যাক্টিভ। 2 নম্বর জিনিস হলো বি হোপফুল। কি বলে, কি ব্যাপার, এটাকে আমি দিছি নাকি, কে দিছে লাইক, আমি তো দিই নাই। পরের জিনিস যেটা সেটা হলো টেক দা, কি বললাম, ও বি হোপফুল এন্ড গেট কন্ট্রোল অফ ইউর এনজাইটি কন্ট্রোল করতে হবে কিভাবে? হোপফুল হওয়ার মাধ্যমে, পেশেন্স থাকা লাগবে, এক্সট্রিম লেভেলের পেশেন্স ডেভেলপ করা লাগবে, আদারওয়াইজ হবে না, সম্ভব না। আর 3 নম্বর জিনিস হলো কন্টিনিউয়াস ওয়ার্ক টুয়ার্ডস দ্য ইমপ্রুভমেন্ট। আমি প্রতিদিন নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব, সেটা নলেজের দিক থেকে হবে, সেটা স্কিলের দিক থেকে এটা হবে, স্পিরিচুয়ালি হবে, অ্যাজ এ পার্সন হতে হবে, সব দিক থেকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই ফর ইউর ভ্যালুয়েবল টাইম, অ্যান্ড হোপফুলি আমরা পরবর্তী কোনো সেশনে আপনাকে আবার পাবো আমাদের মাঝে। এবং থ্যাংক ইউ সো মাচ ফর অল ডক্টরস টু জয়নিং আওয়ার টুডে সেশন। হোপফুলি আপনাদের কাছে এই পর্বটি অনেক বেশি ইনফরমেশন পেয়েছেন আপনারা, এবং আপনাদের সাথে পরবর্তী অন্য একটি পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম।